তো দেখো, আমাদের মেনলি যখন তোমরা এই সেট পরীক্ষাটার যে ইম্পর্টেন্সটা তোমরা সবাই জানো যে সেট পরীক্ষাটা পাস করলে তুমি পশ্চিমবঙ্গে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে, নেটটা আমাদের সর্বভারতীয়, তুমি যে কোনো জায়গাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ডাব্লিউবি সেটটা পাস করলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে তুমি এলিজিবল হবে, মানে কারণ যে কোনো তোমার যখন তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি মানে এক্সামের জন্য যখন তুমি প্রিপেয়ার করবে, তখন তুমি তার নোটিফিকেশনটা দেখবে বা যে অ্যাডভার্টাইজমেন্ট আছে সেটা তুমি দেখবে। সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে দেখবে পরিষ্কার মেনশন করা থাকে যে 55% মার্কস আমার লাগবে ইন এমএসসি, এটা ম্যান্ডেটারি। এখন এনইপি আসার পরে হয়তো নাম্বারটা বাড়তেও পারে, কারণ এখন তো প্রচুর প্রচুর মার্কস ওঠে। 55% মার্কস এখন মোটামুটি সবাই পায়। সুতরাং এটা নিয়ে নতুন করে আমাদের কিছু বলার নেই। এবং তার সাথে সাথে কিন্তু তুমি দেখবে যে তোমাদের নেট বা সেট, এই দুটোর মধ্যে কোনো একটা চাই, এটা তোমাদের ম্যান্ডেটারি, এটা তোমার করতেই হবে। মানে তুমি এটা এটা ভেবো না যে যে স্যার আরও তো পরীক্ষা আছে, জেস্ট আছে, টিআইএফআর আছে। হ্যাঁ, ওগুলো তুমি করতে পারো, ওগুলো থ্রু দিয়েও তোমার পিএইচডি হবে, বাট এটা ম্যান্ডেটারি। মানে তোমাকে নেট বা সেট কিন্তু কোয়ালিফাই করতেই হবে। সেটটা আমি যেটা বললাম, পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো কলেজের জন্য তোমার সেট লাগবে। নেটটা কিন্তু সর্বভারতীয়, তুমি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার কিছু কিছু জায়গাতে, কিছু কিছু রাজ্যেতে যেমন রেস্ট্রিকশনস থাকে যে একমাত্র পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরাই বসতে পারবে। নর্মালি এই জিনিসটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে নেই। যেমন বিহারে আমার পরিচিত প্রচুর মানে ছাত্রছাত্রী বা বন্ধুবান্ধবরা রয়েছে যারা কিনা বিহারে কাজ করছে বা ওড়িশাতে কাজ করছে, ওখানে কোনো রেস্ট্রিকশনস নেই মানে অ্যাজ সাচ। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তুমি দেখবে যে পশ্চিমবঙ্গে একটা ওরা ক্রাইটেরিয়া সেট করে দেয় যে বাংলা বাংলা জানতে হবে। এবার ওখানেই কিন্তু অনেকে আটকে যাবে। সেটা কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু খুব একটা আমার নজরে আসেনি। ওখানে কিন্তু সমস্ত অল ইন্ডিয়া বেসিস, সুতরাং অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশনটা অনেক বেশি। এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। আচ্ছা, তো এবার এই সেট পরীক্ষার জন্য তোমার প্রিপারেশনটা তুমি তো মোটামুটি যদি নেট ফেট লেভেলের পড়াশোনা করো, নেট ফেট লেভেলের প্রিপারেশন লাগবে। কিন্তু সেটের সঙ্গে তোমার নেটের যে মেন পার্থক্য, ডাব্লিউবি সেটের ডাব্লিউবি সেটে যে তোমার মেন যেটা তোমার রাখতে হবে সেটা হলো যে ডাব্লিউবি সেট ইজ মাচ ইজিয়ার দ্যান নেট। এটা এটা তুমি মানে মানতে বাধ্য। ইট ইজ মাচ ইজিয়ার দ্যান নেট, এটা ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ, মাচ ইজিয়ার মানে তোমার যদি নেটের প্রিপারেশন ঠিকঠাক থাকে তাহলে সেট কোয়ালিফাই করাটা খুব একটা অসুবিধা নয়। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কথা। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে কিন্তু ডিটেলস কিন্তু তোমাকে হচ্ছে একটু ইনডেপথ পড়াশোনা করতে হবে। হ্যাঁ, একটু ইনডেপথ, কারণ প্রচণ্ড খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু কোশ্চেন করে। ইনডেপথ তোমার প্রিপারেশন লাগবে। সিলেবাসটা দেখবে, সিলেবাসটা দেখে দেখে তোমরা প্রিপারেশনটা তোমরা তোমরা করবে। কিন্তু ইনডেপথ প্রিপারেশন এবং কনসেপ্টের মধ্যে কিন্তু কনসেপ্ট বিল্ডিং লাগবে। কনসেপ্টের ক্ল্যারিটি ছাড়া কিন্তু এই সমস্ত এক্সামগুলো ক্র্যাক করা যায় না। এটা তোমাকে মাথা মতো রাখতে হবে। ঠিক আছে, নেক্সট যে টপিকটা আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে সেটা কিন্তু প্রচণ্ড রকমের হাই কাট অফ যায়। হ্যাঁ, এটা কিন্তু প্রচণ্ড একটা হাই কাট অফ যায়, এরকম একটা কিন্তু পরীক্ষা। ঠিক আছে, সুতরাং তোমায় কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু স্পিডে করতে হবে। মানে তোমাকে টাইম ম্যানেজমেন্ট তোমার করতেই হবে। হ্যাঁ, উইদাউট টাইম ম্যানেজমেন্ট কিন্তু তুমি এই পরীক্ষা কোয়ালিফাই করতে পারবে না, কারণ এখানে কিন্তু প্রচণ্ড হাই কাট অফ যায়। সুতরাং টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি এসেনশিয়াল। টাইম ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো করে করতে হবে। মানে তুমি একটা অঙ্ক নিয়ে পড়ে আছো, সেই অঙ্কটাই হচ্ছে না, এটা কিন্তু বললে হবে না। তোমাকে কিন্তু অনেকটা কিন্তু ভালো করে কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে। এটা কিন্তু আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, আর তোমাকে তার মানে স্পিডটা কিন্তু থ্রু আউট মেনটেন করে রাখতে হবে। ফর্মুলা তোমাকে, ইউ নিড টু মেমোরাইজ দ্য ফর্মুলা। হুম মেমোরাইজিং দ্য ফর্মুলা ইজ ভেরি এসেনশিয়াল। মেমোরাইজিং দ্য ফর্মুলা, কারণ প্রচুর কোশ্চেন আসছে যেগুলো তোমার জাস্ট ফর্মুলাতে বসিয়েই তোমার হয়ে যায়। ঠিক আছে, এখানে প্রচণ্ড ইম্পর্টেন্টটা হচ্ছে শর্টকাট ট্রিক ইজ ভেরি এসেনশিয়াল। প্রচুর প্রবলেম শর্টকাট ট্রিক ধরে হয়ে যায়, সেই শর্টকাট ট্রিকগুলোকে তোমাকে একটা করে রাখতে হবে। সো তোমাকে কিন্তু ভালো মতন কিন্তু একটা নোটস কিন্তু বানাতে হবে। নোটস বলতে তুমি গাদা গাদা ডেরিভেশন করে রাখলাম এমনটা নয়। এই অঙ্ক, এই এই টাইপের অঙ্ক। আর হ্যাঁ, নেক্সট আরেকটা টপিক হচ্ছে তোমাদের কি না, কোশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস। প্রিভিয়াস ইয়ারে তুমি যা যা কোশ্চেন্স তুমি দেখবে, আশা করি তোমরা দেখেছো,
কোশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস ইজ ভেরি এসেনশিয়াল। কোশ্চেন প্যাটার্নটা কিন্তু বুঝতে হবে যে কোশ্চেন কোন কোন টপিকগুলো থেকে মোটামুটি বছরের পর বছর কোশ্চেন আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার এবার আমি তোমাকে বলবো যে তুমি কোন কোন টপিকগুলো তুমি পড়ে যাবে। এসেনশিয়ালি তোমাকে পুরোটাই পড়ে যেতে হবে, কারণ এখানে যেহেতু হাই কাট অফ যায়, এবং কোনো এমনটা কিন্তু নয় যে কোনো একটা স্পেসিফিক মডিউল থেকে তোমাকে বেশি কোশ্চেন্স দেওয়া হয় বা কোনো স্পেসিফিক মডিউল থেকে কম কোশ্চেন দেওয়া হয়। মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে দেখবে ম্যাথ, ফিজিক্স, ক্লাসিক্যাল, কোয়ান্টাম থেকে কিন্তু ইকুয়াল ওয়েটেজ থাকে। ম্যাথ, ফিজিক্স, ক্লাসিক্যাল, কোয়ান্টাম তোমাকে ভালো করে পড়তেই হবে। স্ট্যাটমেক, ইডি, হ্যাঁ, এগুলো পড়তেই হবে ভালো করে। হ্যাঁ, কম্পারেটিভলি বলতে পারো যে অ্যাটমিক, নিউক্লিয়ার থেকে হয়তো একটু কম দিল, ইলেকট্রনিক্স থেকে মোটামুটি দেয়, সলিড থেকে মোটামুটি দেয়। হ্যাঁ, তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে অ্যাটমিক, নিউক্লিয়ার, পার্টিকেল থেকে একটু ওয়েটেজটা তার মধ্যে কম থাকে, বাট এমনটা নয় যে তুমি পড়ে যাবে না। ওই কোশ্চেনগুলো কিন্তু প্রচণ্ড সহজ থাকে, সুতরাং ওই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে টার্গেট করতে হবে, বুঝতে পেরেছো? সুতরাং এখানে কিন্তু এসেনশিয়ালি তুমি যে একটা করে যাবে, যে তুমি একটা ভাববে যে না আমি এই টপিকগুলো শুধুমাত্র পড়ে যাবো, এটা কিন্তু করলে চলবে না। এটা শুনতে একটু কেমন যেন লাগলেও কিন্তু এটাই সত্যি। আমি কিন্তু সেম জিনিসটা কিন্তু তোমাকে নেটের জন্য বলবো না, যেহেতু তুমি জানো যে নেটের জিআরএফ এর কাট অফটা কত হয়। মোটামুটি তুমি লাস্ট কয়েক বছরের থেকে তুমি দেখতে পাচ্ছ যে 78-80-র মধ্যে এলএস থাকছে, 85 থেকে। সো তোমাকে পরীক্ষা থেকে 85 তোমাকে করে আসতে হবে, যেহেতু তুমি অলরেডি কাট অফ মার্কসটা তোমার জানা আছে। সেটা ক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা কিন্তু বলা যাচ্ছে না, সেটা কিন্তু কোশ্চেন সহজ হলে কিন্তু প্রচণ্ড হাই কাট অফ যাবে। কিন্তু তুমি দেখেছো নেটেতে কিন্তু অনেক বছর হয়েছে যে হয়তো কোশ্চেন পেপারটা খুব সহজ হয়েছে, কিন্তু কাট অফ কিন্তু সেই অর্থে বাড়েনি। সুতরাং সেটা কিন্তু তোমাকে টাইম ম্যানেজমেন্ট এবং স্পিড কিন্তু প্রচণ্ড ম্যাটার করে। কোশ্চেন নেট পরীক্ষার তুলনায় অনেক সহজ থাকে, অনেকটাই সহজ থাকে। নেট এক্সামে যেমন তুমি 5 নম্বরে কয়েকটা আর 3.5 নম্বরে কয়েকটা করে আসতে পারলেই তোমার নেট হয়ে যাবে, কিন্তু সেটাতে কিন্তু প্রচণ্ড কম্পিটিশন বেশি, ঠিক আছে? তো আমি তোমাকে সাজেস্ট করবো যে প্রত্যেকটা মডিউল ওয়াইজ হচ্ছে তোমরা শুরু করো। তো তোমাকে মডিউল ওয়াইজ পড়াটা তোমাদেরকে চালিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং এটার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প রাস্তা নেই, মডিউল ওয়াইজ প্র্যাকটিস তোমায় করে যেতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্র্যাকটিসটা তোমাকে রেগুলার বেসিসে করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস আর লটস অফ কোয়েশ্চেন্স ডেলি, তোমার টার্গেট থাকবে সারাদিনের মধ্যে তুমি যেমন করে হোক তুমি যাই করো না কেন, তুমি যেন অ্যাটলিস্ট 20 to 30 কোয়েশ্চেন্স যেন তুমি রোজ সলভ করো। এবং এই প্রসেসটা তোমাকে কিন্তু 6 মাস, 8 মাস বা 1 বছর খানেক চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে তোমার সেট পরীক্ষাতে ক্র্যাক করার মূল মন্ত্র। ডেলি তোমাকে কিন্তু 20টা বা 30টা কোশ্চেন কিন্তু তোমাকে রোজ করতে হবে, সে তুমি যেখান থেকে খুশি করো না কেন। তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো, তুমি নেট দেখো, তুমি গেট দেখো, যে কোনো ইয়ারে তুমি কোশ্চেন দেখো, তুমি টেক্সট বুক প্রবলেম দেখো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে প্র্যাকটিসটা রেগুলার চালিয়ে যেতে হবে। একটা দিনও তোমার এমন যাবে না যে তুমি প্র্যাকটিস করোনি। এটা হচ্ছে যে কোনো এক্সামে, আমি শুধু সেট বলবো না, নেট, গেট, জেস্টে সবার জন্যই কিন্তু একটাই ক্রাইটেরিয়া। অনেকে এখানে আছে যারা এমএসসি করতে করতে নেট ফেট দেয়, তারা বলে যে স্যার সেমিস্টারে চাপটা সামলে কি করে আমরা দেবো, বা পিএইচডি স্যার আমি পিএইচডি পেয়ে গেছি, পিএইচডি চাপটা সামলে কি করে দেবো। ধরো তোমার পিএইচডি হয়ে গেছে, তুমি গেট বা জেস্টের থ্রু দিয়ে তুমি ধরো পিএইচডি করছো, কিন্তু তোমার কিন্তু নেট সেট ক্লিয়ার নেই, ইউ উইল বি ইন বিগ ট্রাবল। যে জিনিসটা কিন্তু আমার অনেক স্টুডেন্টের হয়েছে, তারা গেট জেস্টে ক্র্যাক করে গেছে, পিএইচডিও হয়ে গেছে, এদিকে নেট সেট নেই বলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সামেতে অ্যাপিয়ার করতে পারছে না। সুতরাং এই দুটোর মধ্যে একটাকে তোমার কিন্তু কোয়ালিফাই করতেই হবে, কোনো বিকল্প রাস্তা নেই। এটা আমি বলছি না, এটা ইউজিসির গাইডলাইন বলছে। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার, নেট না থেকেও তো অনেকজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে। না, ওটা 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 একটা সময়তে হতো, আমি সেটা অস্বীকার করছি না যে ওটা একটা সময়তে হতো, যে তোমার পিএইচডি হয়ে গেলে তখন আর ইনফ্যাক্ট ডাব্লিউবিসিএসসিতে আমি অনেক ক্যান্ডিডেটকে জানি যারা কিনা গিয়ে কোয়ালিফাই করে গেছে এবং তারা কলেজে চাকরিও পেয়ে গেছে, কিন্তু তাদের কিন্তু স্টিল নেট গেট নেই। এটা আগে হতো, আমি সেটা অস্বীকার করছি না। পিএইচডি হয়ে গেলে তখন আর নেটটাকে অতটা প্রায়োরিটি দেওয়া হতো না, কিন্তু তুমি যদি নেটের
নাম্বার ডিস্ট্রিবিউশনটা দেখো, মানে তোমার ধরো তোমার যদি একটা 100 মার্কসের তোমার যদি অ্যাসিস্ট্যান্ট, ধরো তুমি একটা মানে ইন্টারভিউ দিতে গেছো, ইন্টারভিউতে তোমার 100 মার্কসের তোমার পরীক্ষা, পরীক্ষা বলতে কিন্তু তোমার কোনো মানে রিটেন টেস্ট হবে এমন কোনো মানে নেই। পিএসসিতে তোমাদের, পিএসসিতে তোমাদের কি হয় না, রিটেন টেস্ট হয়, ভালো করে শোনো, এগুলো তোমাদের জানাটা খুব এসেনশিয়াল। রিটেন টেস্ট হয়, তার সাথে তোমার ইন্টারভিউ হয়। সুতরাং তোমার রিটেন টেস্টে তুমি যদি কোয়ালিফাই করে যাও, ইন্টারভিউ ক্র্যাক করলেই হয়ে যাবে। সিএসসিতে কিন্তু, কলেজ সার্ভিস কমিশনে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হয়, ওখানে কিন্তু এখনও পর্যন্ত রিটেন টেস্টে কিন্তু কোনো প্রভিশন নেই। এবার সিএসসি কথাটা আমি তোমাকে বলি, সিএসসিতে কিন্তু অনেক এরকম আমি দেখেছি, আমার বন্ধুবান্ধব যাদের নেট ফেট নেই, আমি জানি খুব ভালো করে, তারা কিন্তু স্টিল কলেজে জব করছে। ওটা একটা সময়তে হতো, কারণ তখন পিএইচডি হয়ে গেলে তখন আর অতটা মানে পাত্তা দেওয়া হতো না। কিন্তু রিসেন্ট ইউজিসির গাইডলাইনে তুমি পরীক্ষাতে বসতেই পারবে না, তোমাকে পরীক্ষাতে বসে তুমি ফর্মটা ফিল আপই করতে পারবে না আনলেস তোমার কাছে নেট না থাকুক। নেট যদি না থাকে তোমার, তুমি বসতেই পারবে না। নেট না থাকলে তুমি এক্সামের ফর্মটা তোমার ফিল আপ করতে গিয়ে তুমি আটকে যাবে। কেন বলছি, নেটটা তোমার 100 মার্কসের মধ্যে তোমার 8 নাম্বার ক্যারি করে শুধু তোমার লেকচারারশিপ। তুমি জানো যে নেটের তোমার দুটো আছে, যাদের মানে একটু হাই স্কোর থাকে ওদেরকে জিআরএফ দেওয়া হয়, বাকি থেকে দেওয়া হয় এলএস। এলএসের জন্য 8 নম্বর দেওয়া হয়, আর 10 নম্বর দেওয়া হয় ফর দ্য জিআরএফ। তাহলে বুঝতে পারছো তো? তাহলে তুমি যদি তুমি তুমি যদি 100-র মধ্যে 10 নম্বর তুমি যদি নাই পেলে, তুমি তাহলে কমপ্লিটটা মানে করবে কীভাবে? এখানে একটা নাম্বার ইম্পর্টেন্ট। ওটা আমাদের সময়তে, নেটেতে 4 নম্বর থাকতো, 4। এবং তার সঙ্গে সঙ্গে তোমার একাডেমিকে মাধ্যমিকের মার্কস, এইচএসের মার্কস, বিএসসিতে মার্কস, এমএসসিতে মার্কস, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে থাকতো। এমনি করে 40 নাম্বার তোমার থাকতো একাডেমিক্সে, আর 60 নাম্বার তোমার থাকতো ইন্টারভিউতে। এবার কিন্তু প্যাটার্নটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে। এবার কিন্তু নেটকে ওরা আটমোস্ট প্রায়োরিটি দিচ্ছে, কারণ ইউজিসি মনে করেছে যে তুমি যদি নেট কোয়ালিফাই না করো তাহলে তোমার বেসিক্যালি তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার কোনো এলিজিবিলিটি নেই। বুঝতে পেরেছো? সুতরাং এই দুটোকে তোমাকে কিন্তু কোনো না কোনো এক সময়তে ক্র্যাক করে ফেলতে হবে, এবং সেটা আমি তোমাকে সাজেস্ট করব যতটা তাড়াতাড়ি সম্ভব। কারণ যত তুমি ডিলে করবে তত কিন্তু তুমি সাবজেক্ট থেকে ক্রমশ দূরের দিকে চলে যাচ্ছ। ওই জন্য বলছি, কোনো একটা পার্টিকুলার নেটকে বা কোনো একটা পার্টিকুলার সেটকে তোমরা টার্গেট করো যে আমি এই নেটটা বা এই সেটটাকে আমি কোয়ালিফাই করব, এবং তার জন্য যা যা করার তাই তাই করো। একটু কষ্ট হবে, 6 মাস কাল তোমাকে একটুখানি নিজের লাইফটাকে একটু মানে ব্যালেন্স করে চলতে হবে। নেট কিন্তু আমি মনে করি যে 6টা মাসের প্রিপারেশন থাকলে হয়ে যায়, যদি তুমি একটু রেগুলার ওয়েতে পড়তে বসো। এবং দ্য সেম গোজ ফর দ্য সেট। সো তুমি যাই করছো না কেন, তোমার টার্গেটটা কিন্তু হবে, তুমি যদি পিএইচডিও করো বা অন্য কিছুও করো, তোমার টার্গেটটা থাকবে যে তোমার ল্যাবের বাইরে তুমি কিছু একটা করে ম্যানেজ করো টাইমটাকে। কারণ তুমি বুঝতে পারছো না, আমার এক স্টুডেন্ট আছে শোভা, সে খুবই ভালো মেয়ে, তার প্রচুর পেপার হয়ে গেছে, কিন্তু সে লাইনে পিএইচডি করেনি, সে বে লাইনে গিয়ে পিএইচডি করেছে। সে হয় না কিছু ইনস্টিটিউট থেকে কিছু ফেলোশিপ নিয়ে ওখানেই পিএইচডি করা শুরু করে দিল। সে কিন্তু প্রপার, এখন সে কিন্তু আফসোস করছে, কারণ এখন কিন্তু সে প্রত্যেক জায়গা থেকে দেখতে পাচ্ছে কিন্তু নেটটা কিন্তু ম্যান্ডেটরি করে দিচ্ছে। সুতরাং এই পরীক্ষার ইম্পর্টেন্সটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এটা ছাড়া কিন্তু তোমার নেক্সট স্টেপটাতে কিন্তু আর যাওয়া যাবে না। আমাদের সময় তো তাই ছিল, আমরাও এই প্রপার চ্যানেলে নেট ফেট করে পিএইচডি করে পোস্টডক করে তারপরে ফাইনালি গিয়ে এই কলেজেতে আমাদের হয়েছে। তোমাদেরও কিন্তু এই একই লাইনে যেতে হবে, এর কিন্তু কোনো বিকল্প রাস্তা নেই। স্যার, হ্যাঁ বলো বলো। স্যার এই প্রপার চ্যানেল বলছেন, এই জিনিসটা কি বুঝতে পারছি না। প্রপার চ্যানেলটাই তো বলছি, প্রপার চ্যানেল বলতে মানে পেপার, প্রপার মানে চ্যানেল, আপনি যে বললেন আপনার প্রপার একজন। চ্যানেল, হ্যাঁ ওই আমি প্রপার চ্যানেল বলতে চাইছি যে তুমি you qualify the NET, you then do the PhD, then you do some additional research। তুমি পোস্টডক চাইলে করতে পারো। পোস্টডকটা জাস্ট একটা অ্যাডিশনাল তোমার ডিগ্রি, এটা কোনো মানে ম্যান্ডেটরি নয়। এমন প্রচুর স্টুডেন্ট আছে যারা পোস্টডক ছাড়াও তোমার জব পেয়ে গেছে, এমন কোনো সমস্যা নেই। দেন তুমি কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে আসতে পারবে। এটা হচ্ছে প্রপার চ্যানেল, মানে এর মধ্যে কোনো একটা স্টেপও কিন্তু। এবার হ্যাঁ,
আগে একটা সময়তে এবং এটা এটা আমাদের কাছে মানে অজানা নয়, সো সো আমি এটা বলতেই পারি মানে সবার সামনে যে এসসি এসটিদের একটু তো থাকে, একটু তো ছাড় থাকে। তো জেনারেল থেকে করতে গেলে মানে এসসি এসটিদের এমন প্রচুর আছে যারা শুধুমাত্র নেট কোয়ালিফাই করেছে, পিএইচডি কিছু করেনি, হয়ে গেছে। বাট এখন এখন ইউজিসির গাইডলাইন অনুযায়ী খুব শিগগিরই সেটা ইমপ্লিমেন্টও হবে, ইনফ্যাক্ট ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল। করোনার সময়তে এটা প্রপোজাল এসেছিল যে এবার কিন্তু কলেজে বা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এই বস্তুটি কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে, মানে করে দেবে, এখনও করেনি, এখনও পর্যন্ত শুধুমাত্র নেট করে দিয়েছে। এবার যত কম্পিটিশন বাড়ছে, এবার দেখছে প্রচুর জন নেটটাও পেয়ে যাচ্ছে, তাহলে নেক্সট স্টেপে কী হতে পারে, নেক্সট স্টেপে তোমার কিন্তু পিএইচডিটা কিন্তু কম্পালসারি করে দেবে, হতেই পারে, এবং সেটা খুব শিগগিরই আসবে। তুমি দেখো 2026-এর মধ্যেই আসবে, যে নেটটা শুধু নয়, পিএইচডিটাও ম্যান্ডেটারি। আদারওয়াইজ তুমি মানে ওরা চাইছে কলেজে বা ইউনিভার্সিটির সমস্ত ফ্যাকাল্টিরা যেন পিএইচডি হোল্ডার হয়, বুঝতে পেরেছো? তখন কিন্তু আর এসসি এসটির ওই সব চলবে না, তখন কিন্তু এসসি এসটিরও কিন্তু পিএইচডি করে আসতে হবে। এবং এসসি এসটিতে প্রচুর ভালো ভালো স্টুডেন্ট আছে যাদেরকে আমি চিনি, তারা ইনফ্যাক্ট জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের থেকেও ভালো। আমার সন্ধানের এরকম প্রচুর স্টুডেন্ট আছে, তারা জাস্ট ওই নামমাত্র এসসি এসটিটা ইউজ করে, তারা জেনারেলে থাকলে জেনারেলেও তোমার র্যাঙ্ক করতো। আমার এক স্টুডেন্ট এসসি ক্যাটাগরিতে হয়েও তোমার সিএসআই নেটে 100+ করেছে। সো তার মানে সে যদি জেনারেলে থাকতো তাহলেও পেত, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো? সুতরাং এমনটা ভেবো না যে এখন কিন্তু এসসি ক্যাটাগরিতে কিন্তু কম্পিটিশন মারাত্মক, কারণ এসসিতে কিন্তু প্রচুর ভালো ভালো কিন্তু হচ্ছে স্টুডেন্ট কিন্তু আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে প্রপার চ্যানেল। এমএসসির পর তোমাকে নেট করতে হবে বা সেট করতে হবে। সেটটা করলে আমি ডিসকারেজ করছি না, বাট সেটটা করলে তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকতে হবে, তখন তোমার নেটটা না হলেও চলবে। বাট পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু তোমার সেট চলবে না, মানে ডাব্লিউবি সেটের রেজাল্টটা তুমি যদি অন্য স্টেটে নিয়ে যাও চলবে না, তখন কিন্তু তোমাকে নেট লাগবে। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব একটা করে সেট পরীক্ষা হয়, তুমি আইদার নেট করো বা ওই রাজ্যে সেট করো, মোদ্দা কথা হচ্ছে এটা। ঠিক আছে, বুঝতে পেরে গেছো? একদম ক্লিয়ার? আমি প্রপার চ্যানেলটা বলতে কি বলতে চাইলাম এটা ক্লিয়ার হয়ে গেছে? বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের মানে মোদ্দা কথা, ঠিক আছে? প্র্যাকটিসটা তোমরা কিভাবে করবে, প্র্যাকটিসটা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আউটটা হচ্ছে, তোমরা জানো যে সেট পরীক্ষাতে, যদি না জানো তাহলে জেনে নাও, সেট পরীক্ষাতে কিন্তু কোশ্চেন রিপিটেশন হয়, একই টাইপের কোশ্চেন দেয়। তার জন্য বেস্ট উপায়টা হচ্ছে কি, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু একটাও ছাড়া যাবে না। তুমি এখানে ডাব্লিউবি সেট বলে লিখবে গুগলে গিয়ে, কোশ্চেন পেপার বলে সার্চ করবে, এখানে সেট কোশ্চেন পেপারে যাবে, সেট কোশ্চেন পেপারে গিয়ে এখানে দেখো সিলেক্ট সেট, মানে এখানে 19 নম্বর সেট থেকে দেওয়া হয়েছে, 19 নম্বর সেট থেকে 25 নম্বর সেট, মানে 7টা সেটে তোমার কোশ্চেন পেপার দেওয়া আছে। 19 নম্বর সেট থেকে শুরু করবে, প্রত্যেকটা সেটের কোশ্চেনগুলোকে তুমি ধরে ধরে এখানে দেখবে তোমার সাবজেক্ট দেওয়া আছে, ফিজিক্সটাকে সার্চ করবে, ফিজিক্স তুমি খুঁজে পেলে এখানে ডাউনলোড করে নেবে, এখানে কোশ্চেন দেওয়া আছে। সেটের একটা জিনিস অ্যাটলিস্ট ভালো যে সেটের কোশ্চেন পেপারটা ওদের ওয়েবসাইটে পাওয়া যায়। আমাদের ওয়েস্ট বেঙ্গল এর ওয়েবসাইটটাতে অ্যাটলিস্ট পাওয়া যায়। অন্যান্য রাজ্যে কিন্তু সেটাও কিন্তু মানে যারা পরীক্ষা দিয়েছে তার থেকে কিন্তু মানে নিয়ে নিতে হয়, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা ভালো জিনিস যে ওরা কিন্তু টাইমলি কিন্তু আপলোড করে দেয়। তো এইটা যেমন ধরো তোমার 19 নম্বর সেট পরীক্ষা, সালটা তুমি এবার তাহলে হিসাব করে নাও। যদি লাস্ট সেটটা যদি আমাদের হয় 25 নম্বর, তোমাকে দেখাচ্ছি, লাস্ট যে এই যে গেল যে সেটটা গেল 2023 সালে যে সেটটা হয়েছিল, তোমরা এটা মনে রাখবে, তোমরা কিন্তু এটা 2024 সালে কিন্তু সেট দিচ্ছ। স্যার শোনা যাচ্ছে না। কি হলো আবার? ও হো হো হো, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার। একটু একটু হ্যাঁ এবার শোনা যাচ্ছে। একটু আমার এই মাইক্রোফোনটা একটু প্রবলেম করে, এই অ্যাকচুয়ালি একটা কর্ডটা একটু হ্যাঁ ডিস্টার্ব করে, হ্যাঁ ওই জন্য একটু ইয়ে হচ্ছে। তো আমার সম্ভবত তোমাদের যে লাস্ট যে গেল সেটটা গেল ওটা হচ্ছে 25 নম্বর সেট ছিল। 25 নম্বর সেট মানে 2023 সালে তোমরা যে সেটটা দিয়েছিলে ওটা হচ্ছে তোমার 25th সেট, মানে 19 নম্বর। তাহলে হিসাব করে নাও কত, কোন ইয়ারের হবে। সম্ভবত 19 নম্বর সেটটা সম্ভবত 2015 বা 16 সালের কোশ্চেন পেপারটা এখানে দেওয়া আছে। এখানে সাল ওয়াইজ দেওয়া নেই, কত নম্বর সেট
কত নম্বর সেট সেই অনুযায়ী দেওয়া আছে। তো এখানে তুমি গেলে কোশ্চেন পেপারগুলো তুমি দেখবে। আমি তোমাকে সাজেস্ট করবো, আমি যেভাবে স্টুডেন্টদেরকে রেকমেন্ড করি, শুনে নাও। প্রত্যেকটা সালে কোশ্চেনগুলোকে তোমরা খাতায় গিয়ে লিখবে, একটু অফ রাখবে, একটু হচ্ছে, একটু অফ রাখবে মাইক্রোফোনটা, হ্যাঁ। প্রত্যেকটা সালের কোশ্চেনগুলোকে মডিউল ওয়াইজ আলাদা আলাদা খাতা বানাবে, মডিউল ওয়াইজ আলাদা আলাদা খাতা বানাবে। সৌমেনের বোধহয় অন আছে নাকি? সৌমেন, তোমার কি অন আছে মাইক্রোফোনটা? হ্যাঁ, ঠিক আছে, কারণ এটা অন আছে বলে একটু আওয়াজ হচ্ছে। স্যার আপনার কথাগুলো মাঝে মাঝে কেটে কেটে আসছে সেজন্য। না, কথাগুলো কেটে কেটে আসছে। এটা আসছে কারণ হচ্ছে তোমার এটা আমার এটা একটু প্রবলেম করছে আমার কাল থেকে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে প্রত্যেকটা ইয়ারের কিন্তু তোমরা এই, ঠিক আছে হ্যাঁ, প্রত্যেকটা ইয়ারে তোমরা আলাদা আলাদা করে, স্যার। একটু অফ রাখো, একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা ইয়ারে তোমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা মডিউল ওয়াইজ, ধরো ম্যাথ ফিজিক্সের জন্য একটা সেপারেট নোটবুক বানালে, ওখানে শুধুমাত্র ম্যাথ ফিজিক্সের কোশ্চেনগুলোকেই তোমরা প্র্যাকটিস করবে। তারপরে ধরো কোয়ান্টামের জন্য একটা আলাদা খাতা বানালে, হ্যাঁ, এইভাবে কিন্তু ওই নোটবুকটা কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে, ঠিক আছে। যেমন দেখো তোমাদের এখানে 2000 ওই যে 19th সেটের যে কোশ্চেন পেপারটা তোমার সামনে দেখা যাচ্ছে, দেখো শুরুর দিকে সব কটা কোশ্চেন কিন্তু তোমাদের ম্যাথ ফিজিক্সের কোশ্চেন, ঠিক আছে। এই ম্যাথ ফিজিক্সের কোশ্চেনগুলোকে তুমি সলভ করলে, যে জায়গাগুলোতে তোমার আটকালো সেগুলোকে গিয়ে তুমি একটুখানি কনসেপ্টগুলোকে জাস্ট করে নিলে। কয়েকটা অঙ্ক তোমাকে আমি মানে দেখাবো, আগে আলোচনাটা শুনে নাও। তারপরে দেখো তোমাদের এরপরে আছে ক্লাসিক্যাল মেকানিক্স, দেখো পরপর দেওয়া আছে এই 9 নম্বর কোশ্চেন থেকে, দেখো 9, 10, 11 পর তোমার কিন্তু দেওয়া আছে ক্লাসিক্যাল মেকানিক্স, ঠিক আছে। তারপরে মানে খানিকক্ষণ পর থেকে এবার মানে কোয়ান্টাম শুরু হয়ে যাবে। সো প্রত্যেকটার জন্য আমি তোমাকে রেকমেন্ড করবো আলাদা আলাদা নোটবুক বানিয়ে এই কোশ্চেনগুলোকে খাতায় লিখে প্র্যাকটিস করো, রেগুলার ওয়েতে প্র্যাকটিস করো, ঠিক আছে। এই অঙ্কগুলো করতে গিয়ে তোমার আটকাবে, গো ব্যাক টু ইউর, যেমন ধরো প্রথম অঙ্কটা দিয়েছে ডেল্টা ফাংশনের প্রবলেম, ডেল্টা ফাংশনের ডেল্টা প্রাইম এক্স মানে ডেল্টা ফাংশনের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তার ফর্মুলা কি হয় তোমাকে সেটা জানতে হবে, আদারওয়াইজ তুমি অঙ্কটা করতে পারবে না, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট। ডেল্টা প্রাইম এক্সের ফর্মুলা, যেমন ধরো আমি যদি এই অঙ্কটা করি, কীভাবে করতে পারি, তখন দেখো একদম পাতি অঙ্কটা, ফর্মুলা জানলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। এই ফর্মুলাগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। তোমাকে আমি দেখাচ্ছি অঙ্কটা কীভাবে করতে হবে। এই অঙ্কটা করার জন্য সিম্পলি দেখো এই হচ্ছে আমাদের প্রবলেমটা, দেখো এই হচ্ছে আমাদের প্রবলেমটা। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ dx e টু দি পাওয়ার মাইনাস এক ডেল্টা প্রাইম এক্স, তোমাকে এইটা চেয়েছে। শুনতে পাচ্ছ তো নাকি? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো dx e টু দি পাওয়ার মাইনাস ডেল্টা প্রাইম এক্স, ডেল্টা প্রাইম এক্স মানে কি? ডেল্টা প্রাইম এক্স এটার মানেটা হলো ডেল্টা প্রাইম এক্স, এটা মানে আর কিছু নয় d ডেল্টা এক্স বাই ডিএক্স, এটা ডেল্টা প্রাইম এক্স, ঠিক আছে। এবার আমরা জানি আমাদের যে প্রপার্টিটা আমরা এখানে ইউজ করব সেটা হচ্ছে, মনে রাখতে হবে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কোনো একটা ফাংশন দেওয়া আছে, এখানে যেমন ফাংশনটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যদি তোমার এরকম থাকে ডেল্টা টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ, ডেল্টা টু দি পাওয়ার এনটা মানে কি? ডেল্টা ফাংশনের এন টাইমস ডেরিভেটিভ, ডেল্টা ডিএক্স এর ভ্যালু আমাদের হবে মাইনাস 1 টু দি পাওয়ার এন এফ টু দি পাওয়ার এন অফ এন এ, বুঝতে পারলে? অর্থাৎ এই যে ফাংশনটা দেওয়া আছে ওটাকে এনএত বার ডেরিভেটিভ করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রপার্টিটা, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের প্রপার্টিটা, এই প্রপার্টি লাগিয়ে অঙ্কটা হয়ে যাবে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমাদের অঙ্কটা বলেছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডেল্টা প্রাইম অফ এক্স ডিএক্স, তাহলে এর রেজাল্টটা হবে একবার ডেরিভেটিভ, তাহলে এন কত? এনটা হবে 1 তো নাকি? মাইনাস 1 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। কি বললাম? ওই ফাংশনটা ততবার ডেরিভেটিভ হবে, অর্থাৎ এটা হয়ে যাবে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং সেটাকে আমরা কোন পয়েন্টে বের করব? এক্স ইকুয়াল টু এ পয়েন্টে। এখানে এ পয়েন্টটা কত? এখানে এ পয়েন্টটা দেখো 0 দেওয়া আছে, কারণ এই যে এখানে এ কত? এখানে এ হচ্ছে 0, তাহলে এটাকে আমরা ইভালুয়েট করব এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে। হয়ে গেল।
তাহলে দেখো চলে আসছে -1 অ্যান্ড দেন মাইনাস ই টু দি পাওয়ার -x। এটাকে তোমাকে বের করতে হবে x ইকুয়াল টু 0 পয়েন্টে। তাহলে এটার ফাইনাল রেজাল্টটা চলে আসবে 1। তাহলে অ্যান্সার কত হবে? 1 আসবে। বুঝতে পারলে? তো এই যে তোমার ধরো ডেল্টা ফাংশনের প্রপার্টিগুলোকে তুমি একটা খাতার মধ্যে নোট করে রাখলে। ডেল্টা ফাংশনের প্রচুর প্রপার্টি হয়, শুধু একটা নয়, এরকম আরও 7 থেকে 8টা প্রপার্টি আছে। সেই 7 থেকে 8টা প্রপার্টি তুমি তোমার একটা নোটবুকের মধ্যে নোট করে নিলে। খুব বেশি পড়তে হবে না, শুধু ওই ফর্মুলাগুলোকে মুখস্থ করে নাও। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট আমি তোমাকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। দেখো তার জাস্ট পরের অঙ্কটা দেখো কীভাবে করতে হয়, জাস্ট দেখো কীভাবে আমরা করব। যেমন দেখো, তোমরা ছোটোবেলা থেকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে প্রচুরবার তোমরা ম্যাট্রিক্সের অঙ্ক করেছো, কিন্তু ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করার জন্য আমাকে এতটা কসরত করতে হবে না। বুঝতে পেরেছো? যেমন দেখো অঙ্কটা কী বলছে তোমাকে দেখাচ্ছি। অঙ্কটাতে বলা হচ্ছে, দেখো যে λ1, λ2, λ3 আর দ্য আইগেন ভ্যালুস, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেন দ্য ভ্যালু অফ ল্যামডা আই স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করে দেখো যে আই ইকুয়াল টু 1, 2, 3 আমাকে বলেছে ল্যামডা আই স্কোয়ারের ভ্যালু কত। তার মানে আমাকে আলাদাভাবে 3টে আইগেন ভ্যালু আমায় জানতে হবে। এবার তোমরা আইগেন ভ্যালু করার জন্য তোমরা নর্মালি যেটা করো, এ মাইনাস ল্যামডা আই সমান তুমি করো 0, বাট এই প্রসেসে করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। সো ইট ইজ আ লেন্দি প্রসেস, ঠিক আছে? সো দিস প্রসেস ইজ আ ভেরি লেন্দি প্রসেস। তার চাইতে বরঞ্চ আমি একটা কাজ করব, আমাদের কাছে একটা সূত্র আছে, তোমার সেই সূত্রটাও জানতে হবে, যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস অফ এ, সেটা আমার হবে যতগুলো ট্রেস অফ এ, মানে কোনটা? এই 3টে ভ্যালু সমষ্টি। এই 3টে ভ্যালু সমষ্টি হচ্ছে ট্রেস, মানে 1 + 5 + 1, এটা হয়ে গেল 7। আর 7 মানে এটা হয়ে গেল 3টে আইগেন ভ্যালুর সমষ্টি, λ1 + λ2 + λ3। সেমভাবে তুমি যখন ডিটারমিনেন্ট অফ এ করবে, ডিটারমিনেন্ট অফ এ হচ্ছে নাথিং বাট 3টে আইগেন ভ্যালুর গুণফল, λ1, λ2, λ3। তাহলে এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্টটা তুমি 1 সেকেন্ডের মধ্যে তো তোমার বেরিয়ে আসবে। দেখো 1 × 5 - 1 -1 × 1 - 3 + 3 × 1 - 15 + 3 × 1 - 15। তাহলে এটার ফাইনাল রেজাল্ট তাহলে কী এলো? ফাইনাল রেজাল্ট আমার এলো, দেখো 4, এখানে আসছে +2, এখানে আসছে -14, 42, অর্থাৎ এটা চলে এলো -36। এবার তুমি আমাকে বলো, এবার অঙ্কটা একদম সিম্পল হয়ে গেল, যে কোন 3টে নাম্বারের সাম করলে 7 আসবে আর কোন 3টে নাম্বারের মাল্টিপ্লাই করলে 36 আসবে। খুবই সিম্পল। আমি যদি বলি λ1 = 6, λ2 = 3 আর λ3 = -2, তুমি খেয়াল করে দেখো এই 3টে নাম্বারের যোগফল হচ্ছে 7 আর গুণফল হচ্ছে -36। তোমার তাহলে λ1, λ2, λ3 জানা হয়ে গেল। এবার তুমি এখানে জাস্ট বসিয়ে দেবে, এখানে চলে আসবে 6² + 3² + -2²। কত হয়ে গেল? 6² হচ্ছে 36, 36 + 9 + 4, 49 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে বুঝতে পারছো, এটাই তুমি যদি এ মাইনাস ল্যামডা আই ধরে করতে যেতে না, তোমার অনেক সময় লাগতো। ওই জন্য বলছি যে সহজভাবে তাড়াতাড়ি অঙ্কটা কীভাবে করা যায় ওটা কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে? ট্রেস এবং ডিটারমিনেন্ট ধরে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আইগেন ভ্যালু বেরিয়ে আসে। তোমাকে এই ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু মিস করলে চলবে না। এই অঙ্কটা তুমি যদি এ মাইনাস ল্যামডা আই ধরে করতে যেতে তোমার অনেক টাইম লাগতো। বুঝতে পেরেছো? চলো দেখো আরও তোমাকে আমি দেখাচ্ছি। দেখো এই অঙ্কটা দেখো, একটা ফাংশন দেওয়া আছে, তার বলেছে তার অ্যাভারেজ কত হবে। তো তুমি এটা ছোটোবেলা থেকে পড়ে আসছো যে sin² x এর অ্যাভারেজ হয় a/2, সরি হাফ। sin² x এর অ্যাভারেজ তোমার হয় হাফ, তাহলে a/2 হবে অ্যান্সার। যেমন এই অঙ্কটা করতে তোমার লেস দেন 5 সেকেন্ড লাগবে, a/2। আর যদি তুমি না জানো যে স্যার এটা কীভাবে এলো, একটু এক্সপ্লেন করে দিন। স্যার sin² x এর আপনি বললেন যে sin² x এর অ্যাভারেজ করলে ওটা হাফ হয়, স্যার আমি মানবো কেন? মেনো না, অসুবিধা নেই, আমি তোমাকে দেখে দিচ্ছি। দেখো ফাংশনটা ডিফাইন করা আছে -∞ থেকে +∞, কিন্তু তুমি জানো sin² x ফাংশনটা এক্সিস্ট করে বিটুইন -π থেকে +π। তার মানে আমি চাইলে ওই লিমিটটাকে ছোট করে নিতে পারি, লিমিটটাকে আমি ছোট করে নিতে পারি
মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইউজ না করে আমি চাইলে মাইনাস পাই থেকে প্লাস পাইটাও ইউজ করতে পারি। তাহলে যে কোনো একটা কোয়ান্টিটির যখন আমরা অ্যাভারেজ করি, সেই অ্যাভারেজটা আমার হয়, তোমাকে যে লিমিটটা দেওয়া আছে অর্থাৎ মাইনাস পাই থেকে প্লাস পাই, দেন তোমার যে ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ডিএক্স, দেন নিচেতে চলে আসবে মাইনাস পাই থেকে প্লাস পাই ডিএক্স। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, আমাদের অ্যাভারেজ করার যে নিয়মটা, ওটাকে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করে ডিএক্স দিয়ে ভাগ করতে হবে। এবার ফাংশনটা কি দেওয়া আছে, ফাংশনটা আমাকে দেওয়া আছে এ সাইন স্কোয়ার এক্স। তা দেখো মাইনাস পাই থেকে প্লাস পাই, ওপরে আমার চলে আসছে এ সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এ সাইন স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচেরটা দেখো আমার চলে আসছে 2 পাই। এবার দেখো এ সাইন স্কোয়ার এক্স, এ তো কনস্ট্যান্ট, সাইন স্কোয়ার এক্স হচ্ছে একটা ইভেন ফাংশন, কারণ তুমি জানো যে সাইন স্কোয়ার আছে, সাইন এক্স হচ্ছে একটা অড ফাংশন। তুমি খেয়াল করে দেখো এফ অফ এক্স যদি আমাদের সাইন স্কোয়ার এক্স হয়, তাহলে এফ অফ মাইনাস এক্স এটা আমার হবে সাইন অফ মাইনাস এক্স তার আবার স্কোয়ার, এটা মানেও তোমার সাইন স্কোয়ার এক্স। আমরা কি জানি, যদি এফ অফ এক্স এফ অফ মাইনাস এক্সের সঙ্গে সমান হয় তাহলে ফাংশনটা হচ্ছে ইভেন ফাংশন। আর ইভেন ফাংশনের ক্ষেত্রে তুমি চাইলে ইজিলি মাইনাস পাই থেকে প্লাস পাইটাকে তুমি 0 to 2 পাই করতেই পারো, এতে এতে কারো কিচ্ছু বলার নেই। বুঝতে পেরেছ? তুমি ইজিলি 0 থেকে 2 পাই করতেই পারো। এবার তুমি জানো যে 0 থেকে 2 পাই সাইন স্কোয়ার এক্স এর ভ্যালু কত হয়, আপার লিমিট বাই 2। সাইন স্কোয়ার বলো বা কস স্কোয়ার বলো, এর ভ্যালু আমাদের হয় ইন্টিগ্রেশন করলে হয় আপার লিমিট বাই 2। তাহলে আপার লিমিট বাই 2 গুলো কী আসছে, 2 পাই বাই 2, মানে এ পাই চলে আসছে, তাহলে এ পাই বাই 2 পাই। তাহলে অ্যান্সার কী হলো, এ বাই 2। ঠিক আছে, তো এত তোমার করতে লাগবে না, এগুলো জাস্ট তোমাকে আমি দেখানোর জন্য মানে করাচ্ছি। কিন্তু সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্সের অ্যাভারেজটা হাফ হয়, তোমার এটা মনে রাখতে হবে। এটা মানে অল টাইমে সাইন এক্স বা কস এক্সের অ্যাভারেজ করলে হয় 0, সাইন স্কোয়ার এক্স বা কস স্কোয়ার এক্সের অ্যাভারেজ করলে হয় হাফ। তোমার এটা মনে রাখতে হবে, এত কিন্তু করার সময় থাকবে না। এই যারা র্যাঙ্ক করে আর যারা র্যাঙ্ক করে না তাদের মধ্যে একটাই পার্থক্য, সে যে তারা হচ্ছে এইটাকেই ওরা অনেক সময় নিয়ে করবে, যারা র্যাঙ্ক করতে পারে না। আর যারা খুব স্মার্ট তারা এক চান্সে বলে দেবে। এর জন্যই তোমার লাগবে প্র্যাকটিসটা। বুঝতে পেরেছো? প্র্যাকটিস থাকলে সেট পরীক্ষা কোয়ালিফাই করাটা এমন কিচ্ছু বড় ব্যাপার না, কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড খুব একটা হাই থাকে না। বুঝতে পেরেছো? দেখো হয়ে গেল 3টে অঙ্ক, দেখো আমরা মানে করে ফেললাম। এটা খুলছে না কেন, কি মুশকিল। আচ্ছা, এটা হয়ে গেল। দেখো একটা মোমেন্ট বের করতে বলেছে, এটা আমি দেখছি। দাও, একটা মোমেন্ট চেয়েছে। দেখো মানে তুমি ধরলে তুমি দেখবে ম্যাক্সিমাম কোশ্চেন তোমার হয়ে যাচ্ছে। দেখো এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাতে কি বলা হচ্ছে, এই কোশ্চেনটাতে বলছে যে তুমি একটা ফোর্স অ্যাক্ট করছো একটা পয়েন্টের উপরে, মোমেন্ট জিজ্ঞেস করেছে। এবার তুমি যদি মোমেন্টটাই তুমি যদি না জানো তাহলে তোমার অঙ্কটাও হবে না। তোমাকে জানতে হবে যে যে মোমেন্ট কী জিনিস। মোমেন্ট কী জিনিস, আর ক্রস এফ, তাই তো? আর ক্রস এফ করলে মোমেন্ট হয় তো নাকি? আর ক্রস, হ্যাঁ, দেখো তোমাকে হ্যাঁ স্যার, হ্যাঁ। পজিশন ভেক্টর দেওয়া আছে, পজিশন ভেক্টর তোমার দেওয়া আছে আর ইকুয়াল টু, এটাকে ভেক্টর ফর্মে লেখো 2i প্লাস জে। এফ আমাকে দেওয়া আছে হুইচ ইজ 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ। এবার তোমাকে সিম্পলি আর ক্রস এফ করতে হবে। এখানে এখানে কিন্তু সিলি মিস্টেক করলে কিন্তু হবে না। হ্যাঁ, আর ক্রস এফ করার সময় তোমার তুমি চাইলে ম্যাট্রিক্স ফর্মেও করতে পারো। আমি তোমাকে ম্যাট্রিক্স ফর্মেই দেখাচ্ছি আই ক্যাপ, বা তুমি যদি চাও যে ম্যাট্রিক্স ফর্মে না করে এমনি করবে তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তুমি লিখবে 2 1 0। ম্যাট্রিক্স ফর্মে করলে আমার সুবিধাটা কী হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা ইয়ে হয়ে যায়, 5 to 0। এই তো হয়ে গেল। আয়ের সাথে দেখতে পাচ্ছি কোনো কম্পোনেন্ট আসছে না, জে এর সাথেও আসছে না, শুধু কে এর সাথে আসছে। তাহলে কে এর সাথে মাল্টিপ্লাই করে দাও, 2 দুগুণে 4, 5 একে 5, 4 মাইনাস 5 মাইনাস কে ক্যাপ, অঙ্ক হয়ে গেল। মাইনাস কে ক্যাপ হচ্ছে অ্যান্সার। দেখো ঠিক আছে, ওকে। আচ্ছা, 4-এর দাগে যে অঙ্কটা আমরা ছেড়ে এলাম, এইটা যেমন তোমাকে একটু জানতে হবে, এটা না জানলে হবে না। ঠিক আছে, এটা যেমন তোমাকে জানতে হবে যে এটা কচিজ ইন্টিগ্রাল থিওরেম থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। কচিজ এইটা তোমাকে আমি এই পিডিএফটা তোমাকে আমি দিয়ে দেবো, চিন্তা করো না। আজকে ক্লাসের মধ্যে আমি যা যা পড়াবো, বেশ কয়েকটা অঙ্ক, প্রায় 30-40টা মতো অঙ্ক আজকে আমি তোমাকে দেখাবো।
দেখো একটা ফাই একটা ফাংশন দেওয়া আছে, বুঝতেই পারছো এটা হচ্ছে একটা কমপ্লেক্স ফাংশন, জেড দেওয়া আছে, কন্টুরটা ইন দ্য সার্কেল মড জেড ইকুয়াল টু 3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফাই প্রাইম, অর্থাৎ দেখো আমি এটা ট্রিক বলে দিচ্ছি, এই অঙ্কটা যেমন ট্রিক ছাড়া তুমি করতেই পারবে না, এই অঙ্কটা তুমি ট্রিক ছাড়া তুমি করতেই পারবে না। যদি দেখো যে জেড মাইনাস ইপসাইলাম মড জেড ইকুয়াল টু 3 আছে, তার মানে আমার ফাংশনটা সমস্ত পয়েন্টে অ্যানালিটিক এক্সেপ্ট অ্যাট ইপসাইলাম ইকুয়াল টু 3। কারণ তুমি যদি এখানে কোন পয়েন্টে ফাংশনটা অ্যানালিটিক নয়, জেড মাইনাস ইপসাইলাম যখন যেখানে 0 হয়ে যাবে, অর্থাৎ জেড ইকুয়াল টু ইপসাইলাম পয়েন্টে অ্যানালিটিক নয়, ঠিক আছে? তাহলে যখন তোমাকে ওই ফাংশনটার ফাই প্রাইম বলে ও মানে কোনো একটা পয়েন্টে বের করতে বলবে, তোমার জাস্ট একটাই ট্রিক, ওপরে যে ফাংশনটা আছে ওই ফাংশনটার ফাই প্রাইম বলেছে, শুধু মনে রাখতে হবে আমি ওপরের ফাংশনটার ডেরিভেটিভ করব। তাহলে ওপরের ফাংশনটার আমি যদি ডিডিজেড করি, ডিডিজেড করলে কি আসবে, 3z স্কোয়ার প্লাস 5z প্লাস 7, কত এলো, এটা চলে এলো 6z প্লাস 5। এটাই হয়ে গেল আমার 5 প্রাইম জেড, বুঝতে পারলে? এটাই তোমার হয়ে গেল 5 প্রাইম অফ জেড। তাহলে 5 প্রাইম অফ জেড মানে কত, 1 প্লাস আই, বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেছে। 1 প্লাস আই কত, তাহলে কত হবে, 6 ইন্টু 1 প্লাস আই প্লাস 5, তো কত এলো 11 প্লাস 6 আই, 11 প্লাস 6 আই। 5 প্রাইম বলেছে শুধু আমি ওপরের ফাংশনটার আমরা ডেরিভেটিভ করবো, ওপরের ফাংশনটা ডেরিভেটিভ করে 1 প্লাস আইটা বসিয়ে দেবো, অঙ্ক হয়ে গেল, 1 সেকেন্ডের অঙ্ক, তাই না? এগুলো তোমার ট্রিক, সো দিস ইজ দ্য শর্ট ট্রিক, ঠিক আছে? অ্যাকচুয়াল থিওরিটা অনেক বেশি মানে কমপ্লিকেটেড, বাট এই শর্ট ট্রিকটা মনে রাখতে পারলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা দেখো নেক্সট, দেখো আরেকটা তোমাকে ভেক্টরের সারফেস ইন্টিগ্রালে অঙ্ক দেওয়া হয়েছে। সারফেস ইন্টিগ্রাল তোমাকে তো পড়তে মানে তুমি তো জানো, ছোটো বয়স থেকে প্রচুর ভেক্টরের প্রবলেম তুমি করেছো। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, নেক্সট অঙ্কটাতে দেখো একটা সারফেস ইন্টিগ্রাল করতে দেওয়া হচ্ছে r.ds। তো এই ইন্টিগ্রালটা তোমরা তো অনেকবার করেছো। আমরা জানি যে সারফেস ইন্টিগ্রালকে আমরা চাইলে ইজিলি ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করে ভলিউম ইন্টিগ্রালে আমরা চেঞ্জ করতে পারি, ডেল ডট আর ইন্টু ডিভি। এবং তুমি জানো যে ডেল ডট আর করলে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড করতে হবে, তোমার 3 চলে আসবে, 3, তাহলে 3 ইন্টিগ্রেশন অফ ডিভি। এবার একটা কিউব দেওয়া আছে, কিউবের সারফেস এরিয়া দেওয়া আছে এস। দেখো আমাকে এই ইন্টিগ্রালটার ভ্যালু কিন্তু চেয়েছে ইন টার্মস অফ এস চেয়েছে, দেখো ইন টার্মস অফ এস চেয়েছে। তাহলে ডিভি মানে কত, একটা কিউবের ভলিউম কত হয়, এ কিউব হয়, একটা কিউবের ভলিউম হচ্ছে এ কিউব, কিন্তু আমাকে কিন্তু এটা চাইনি, আমাকে চেয়েছে ইন টার্মস অফ দ্য সারফেস এরিয়া। তাহলে বলো যে সারফেস এরিয়া কত হয়, একটা কিউবের কতগুলো সারফেস আছে বলো, একটা কিউবের কতগুলো সারফেস আছে বলো, পারবে? 6টা, ছটা ছটা 6টা, তাই 6, ছটা আছে। হ্যাঁ তাই 6 ইন্টু হয়ে যাবে এ স্কোয়ার, 6 ইন্টু এ স্কোয়ার হয়ে যাবে। তা তোমার এখান থেকে তাহলে বেরিয়ে আসবে এ ইকুয়াল টু এস বাই 6 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে তোমার এখান থেকে তাহলে বসিয়ে দাও, তাহলে 3a কিউব, এটা আমার তাহলে চলে আসবে 3 ইন্টু এস বাই 6 হোল টু দি পাওয়ার 3/2, অঙ্ক হয়ে গেল, অপশন নম্বর ডি এটা হবে, তাই না? এইভাবে তোমার হচ্ছে করতে হবে। দেখো তোমার কিন্তু চাইলে কিন্তু তোমার কিন্তু মানে সিম্পলি r.ds-টাও কিন্তু জানতে চাইতে পারতো, কিন্তু দেখো একটু ঘুরিয়ে দিয়েছে, সারফেস এরিয়ার টার্মসে চেয়েছে, সারফেস এরিয়ার টার্মসে চেয়েছে। সো এইগুলো কিন্তু তোমাকে অন দ্য স্পট একটু ভেবে করে নিতে হবে, ঠিক আছে? ওকে নেক্সট দেখো 7 দাগের অঙ্কটা দেখো, প্রত্যেকটাই তুমি পারবে। একটু জাস্ট দেখো, এই অঙ্কটা একটু কেমন যেন টাইপের দিয়েছে, দেখতে কেমন যেন টাইপের লাগে, কিন্তু এই অঙ্কটা কিন্তু খুবই সোজা, দেখাচ্ছি তোমাকে। এইভাবে তোমাকে প্রত্যেকটা ইয়ারের কোশ্চেনগুলোকে পরপর করে নিতে হবে। আমি ক্লাসের মধ্যে যতগুলো পারি আমি তোমাকে মানে করিয়ে দেবো, যতগুলো পারি আমি তোমাকে দেখিয়ে দেবো। এই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, বলছে কোথায় আমাদের সিঙ্গুলারিটি আছে। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ওয়াইটা কমন চলে যাবে। দেখো তুমি অত ভেবো না, যে তুমি যেটা করতে পারো তুমি সেটা করবে। এখানে যেমন পরিষ্কার দেখতে পাচ্ছি যে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 10 হয়ে যাবে, -6 হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 0। তাহলে দেখো আমাদের সিঙ্গুলারিটি আমাদের কোন কোন জায়গাতে আছে, যেখানে তোমার এক্স কিউব সমান হচ্ছে 6 বাই ওয়াই টু দি পাওয়ার 10,
বুঝতে পেরেছো? আচ্ছা, আমাকে জিজ্ঞেস করেছে, সরি, আমাকে তো ওয়াইয়ের টার্মসে করতে হবে। তাহলে তুমি খেয়াল করে দেখো যে এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই টু দি পাওয়ার 10, এটা আমার হয়ে যাচ্ছে কত না 6। ঠিক আছে, এবার তুমি যদি এইভাবে করো যে, হ্যাঁ, বলছে যে এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে সিঙ্গুলারিটি আছে না, এক্স ইকুয়াল টু ওয়ান পয়েন্টে তো কোনো সিঙ্গুলারিটি আমি মানে পাচ্ছি না। ঠিক আছে, এ রিমুভেবল সিঙ্গুলারিটি অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, এ ইররিমুভেবল সিঙ্গুলারিটি অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, নাকি নো সিঙ্গুলারিটি অ্যাট এক্স ইকুয়াল টু জিরো? কোন অপশনটা হবে? কোন অপশনটা হবে? দেখো, তুমি দেখো, প্রথম কথা হচ্ছে তোমাকে জানতে হবে যে রিমুভেবল সিঙ্গুলারিটি এবং ইররিমুভেবল সিঙ্গুলারিটি বলতে আমরা কি বুঝি। একজন কেউ বলতে পারবে যে কোনটা রিমুভেবল কোনটা ইররিমুভেবল? একজন কেউ বলো তো যে কোনটাকে আমরা বলি রিমুভেবল সিঙ্গুলারিটি এবং কোনটাকে আমরা ইররিমুভেবল সিঙ্গুলারিটি বলি, বলো তো, একজন কেউ বলো। তোমরা তো ধরো এতদিন ধরে পড়ছো। sin x by x টা রিমুভেবল, হ্যাঁ, তা এটা এটা ওই এটা ধরনের যদি থাকে। হ্যাঁ, এটার অর্থ হলো রিমুভেবল সিঙ্গুলারিটি মানেটা হচ্ছে যখন তুমি টেলর সিরিজে বা লরেন্ট সিরিজে এক্সপানশন করবে, একটা সময় পরে গিয়ে এক্স এর পজিটিভ পাওয়ার আসবে, ওটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি। মানে ধরো তোমার আসছিল নেগেটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার নেগেটিভ পাওয়ার, কিন্তু যত সিরিজটা এগোচ্ছে ইভেনচুয়ালি গিয়ে তুমি এক্স এর পজিটিভ পাওয়ার পাচ্ছ, তাহলে রিমুভেবল হয়ে গেল। ইরিমুভেবল মানে তুমি সবসময়ের জন্যই এক্স এর নেগেটিভ পাওয়ার পাচ্ছ, অর্থাৎ ধরো ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স কিউব, তারপর তুমি ক্রমশ বাড়ছে, ক্রমশ বাড়তে বাড়তে যাচ্ছে, মানে এক্স এর নেগেটিভ পাওয়ারটা ক্রমশ বাড়তে বাড়তে যাচ্ছে। এই ধরনের সিঙ্গুলারিটিকে কোনোভাবে রিমুভ করা যাবে না, বুঝতে পেরেছো? এই ধরনের সিঙ্গুলারিটিকে কিন্তু কখনো রিমুভ করা যাবে না। ঠিক আছে, তাহলে এক কাজ করো, এই ফাংশনটাকে তুমি আবার এইভাবে ডিফাইন করে দাও। দেখো ওয়াই টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 6/x কিউব। তুমি খেয়াল করে দেখো, তুমি যত চেষ্টাই করো না কেন তুমি এই সিঙ্গুলারিটিটাকে রিমুভ করতে পারছো না, কারণ এক্স ইকুয়াল টু জিরোতে ইনফিনিটি আসছে। তাহলে অ্যান্সার কী হবে? ইররিমুভেবল সিঙ্গুলারিটি, তাই তো? বলো হ্যাঁ কি না, নাকি না তোমাদের অন্য কিছু আসবে, মানে অন্য কিছু লাগছে? বলো, বলতে পারো আমাকে যা খুশি। হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে না? না স্যার, ঠিক আছে। কি, না না, সমস্যাটা, সমস্যাটা কি বলো, কি সমস্যা? আমার বক্তব্যটা স্যার হচ্ছে, আমার তো সমস্যা নেই। হ্যাঁ, আমার বক্তব্যটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে যে সিঙ্গুলারিটিটা আছে ওটা কি কোনোভাবে রিমুভ করা যাবে? যাবে না তো, তাই না? তাহলে এটা কিন্তু হবে ইররিমুভেবল সিঙ্গুলারিটি। এটা কথা বলবে, হ্যাঁ, কথা বললে একটুখানি আমাদের ক্লাসটাও নিতে ভালো লাগে, আদারওয়াইজ খুব বোরিং হয়ে যায় লাইভ ক্লাসে। মানে অনলাইন ক্লাসে, বুঝছো তো, অনলাইন ক্লাসে চুপ করে থাকলে বড় সমস্যা হয়ে যায়। ধরো তুমি ধরো কোনো একটা ব্যাচে পড়তে গেছো অফলাইনে, তখন তোমাকে ধরো স্যার যদি জিজ্ঞেস করতো তোমাকে তো অ্যান্সার দিতেই হবে যে তুমি বুঝতে বুঝতে পেরেছো। এবার অনলাইন ক্লাসে তো ওই সুযোগটা আমাদের নেই, ওই জন্য একটুখানি ইন্টারাক্ট করলে ক্লাসটা নিতেও বেশ আনন্দ লাগে, আদারওয়াইজ খুব মানে একটা মোনোটোনাস এবং বোরিং হয়ে যায়। আচ্ছা বেশ, ঠিক আছে। স্যার আমি একটু ব্যাপারটা একটু ভুলে গেছি, কিন্তু হ্যাঁ বলো। রিমুভেবল সিঙ্গুলারিটি এবং ইরিমুভেবল সিঙ্গুলারিটিতে এরকম কিছু একটা ছিল যে একটা ওই যেমন এক্স যেমন এখানে রয়েছে, ওটাকে আরেকটা অন্য কোনো ফাংশন দিয়ে রিপ্লেস করতে পারবো, যাতে করে উম স্যার আমি কি ঠিক বলছি? হুম হুম হুম, বলো 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 বলো, হ্যাঁ মেবি হয়তো তাই, বলো, হ্যাঁ বলো। যাতে স্যার মানে সিঙ্গুলারিটিটা রিমুভ হয়ে যায় ওই আচ্ছা পয়েন্টে। আচ্ছা, এখানে এখানে তুমি এক্স কে তাহলে কি ফাংশন দিয়ে রিপ্লেস করবে? মানে আমার বক্তব্য হচ্ছে এক্স কে তুমি স্যার এখানে তো, হ্যাঁ এখানে তো স্যার হবে না, বুঝতে পেরেছি। এখানে হবে না। মানে আমার বক্তব্যটা হচ্ছে ধরো তুমি কোনো একটা আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি যে রিমুভেবল সিঙ্গুলারিটি কখন হয়। রিমুভেবল সিঙ্গুলারিটি হচ্ছে একটা ছোট এক্সাম্পল দিলে আমি তোমাকে বলতে পারবো। রিমুভেবল সিঙ্গুলারিটি হচ্ছে হ্যাঁ ধরো তোমার কাছে এরম টাইপ ফাংশনটা আসছে, ধরো তোমার কাছে প্রথমে আসছিল ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সামথিং বাই এক্স টু দি পাওয়ার ফোর, তারপরে দেখো ওয়ান বাই, বা এক্স টু দি পাওয়ার ফোর নয়, আমি জেড মাইনাস এ দিয়ে বলি। ধরো প্রথমে আসছিল জেড মাইনাস এ টু দি পাওয়ার কিউব, তারপরে এলো ওয়ান বাই জেড মাইনাস এ টু দি পাওয়ার স্কোয়ার। এইভাবে করতে করতে একটা সময় দেখো জেডের নেগেটিভ পাওয়ার, তারপরে কিন্তু একটা সময় থেকে কী হয়ে গেল, জেড মাইনাস এ,
প্লাস জেড মাইনাস এ, দেখো তোমার একটা সময় কিন্তু ইভেনচুয়ালি পজিটিভ চলে এলো। এই যে নেগেটিভ থেকে যখন পজিটিভ চলে এলো, তো আমরা কিন্তু রিমুভ করা যাবে, বুঝতে পেরেছো? ইররিমুভেবল হলে কখনোই তুমি কিন্তু পজিটিভ পাওয়ার অফ জেড পাবে না। কি বললাম বুঝতে পারলে? কখনোই তুমি কিন্তু পজিটিভ পাওয়ার অফ জেড পাবে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তো এখানে আমাদের সেরম কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, এখানে আমি সেরম কিছু দেখতে পাচ্ছি না যে রিমুভ করা যাবে, তেমন কিছু অপশনস আমি পাচ্ছি না, বুঝতে পেরেছো? কারণ ফাংশনটাই এমনভাবে ডিফাইন করা আছে যে আমার কাছে আর কিছু করার রাস্তা নেই। কি বললাম বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে? আমি যে এটাকে সিরিজে এক্সপান্ড করব, সেই এক্সপানশনের সুযোগটাও আমার কাছে নেই। ক্লিয়ার? এক্সপানশনের সুযোগটা আমার কাছে নেই, বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? স্যার আর একটা কথা বলবো হ্যাঁ বলো, নিশ্চয়ই বলবে, বলো। স্যার। স্যার একটা প্রিন্সিপাল পার্ট হয়, মানে একটা যে কোনো ফাংশনকে যখন হ্যাঁ হ্যাঁ এক্সপ্যান্ড করব, হ্যাঁ হ্যাঁ যেটা ওই নেগেটিভ পাওয়ার গুলো থাকে হ্যাঁ ওইটাকেই বলা হয় ওর হ্যাঁ প্রিন্সিপাল পার্ট। হ্যাঁ 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 হ্যাঁ। রিমুভেবল সিঙ্গুলারিটির ক্ষেত্রে ওই প্রিন্সিপাল পার্টটা পার্টটা কি হয়? আমি এসব আমি শুনতে পেলাম না। সরি হ্যাঁ, বলো, আমি শুনতে পেলাম না, বলো। স্যার, রিমুভেবল সিঙ্গুলারিটির ক্ষেত্রে হ্যাঁ, ওই প্রিন্সিপাল পার্টটা বোধহয় থাকবে না। প্রিন্সিপাল পার্টটা থাকবে না, রিমুভেবল সিঙ্গুলারিটির ক্ষেত্রে প্রিন্সিপাল পার্টটা থাকবে না। হ্যাঁ, সে তো মানে স্যার আমি অবশ্যই, বলতে চাইছি, হ্যাঁ সে সে তো অবশ্যই থাকবেন না তো। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে স্যার। হুম হুম হুম, চলো। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, ইররিমুভেবল সিঙ্গুলারিটির ক্ষেত্রে ওটা থাকবে আর এটা এর ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, থাকবে। ঠিক বলেছো। হুম, আচ্ছা, যেমন এটা, যেমন দেখো তোমরা ছোটবেলা থেকে অনেকবার এই ধরনের ইকুয়েশনসকে তোমরা সলভ করছো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে। এটা একদম টিপিক্যাল একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। সো আমি তোমাকে সাজেস্ট করবো, তুমি না প্রত্যেকটা চ্যাপ্টারে যাও, চ্যাপ্টারে গিয়ে কোন কোন ফর্মুলাগুলো আছে, এইচকে দাসের বইটা খোলো, এইচকে দাসের বইটা খুলে দেখো যে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই ফর্মুলা আছে, অঙ্কগুলো দিলে আমাকে এইভাবে করতে হবে। প্র্যাকটিসটা তুমি এইভাবে এইভাবে করো। যেমন এই অঙ্কটা তোমাকে দেখেই চিনতে হবে যে এই অঙ্কটা হচ্ছে কাইন্ড অফ তোমার এরম টাইপের অঙ্ক, যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস সাম পিএক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে কিউএক্স। বুঝতে পারছো? তার মানে এই টাইপের অঙ্কগুলো করার সময়তে আমরা যেটা করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পিএক্স ডিএক্স। 1 সেকেন্ডের অঙ্ক। এখানে পিএক্স কত? এখানে পিএক্সটা হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কত হলো? ই টু দি পাওয়ার এক্স হয়ে গেল। এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে দিয়ে আমরা গোটা ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব, সিঙ্গেল ডিফারেন্সিয়াল আকারে লিখব, অঙ্ক শেষ। তাহলে ই টু দি পাওয়ার এক্স, বা একটা কাজ করো তুমি এটাকে ভেঙে লেখো, ই টু দি পাওয়ার এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু গোটা ইকুয়েশনটাকে আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি, এক্স ই টু দি পাওয়ার এক্স। এবার আমাদের কাজটা কি? বাঁ দিকটাকে একটা সিঙ্গেল ডিফারেন্সিয়াল আকারে লিখতে হবে। দেখো বাঁ দিকটাকে যদি আমরা এইভাবে লিখতাম, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই, তাহলে এটা চলে আসতো এক্স ই টু দি পাওয়ার এক্স। তুমি দেখো বাঁ দিকটা কিন্তু তুমি যদি এইভাবে লেখো তাহলে কিন্তু সেম থাকছে। দেখো ডিডিএক্স অফ, প্রথমে তোমার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্সের রেসপেক্টে, তারপর হবে ওয়াইয়ের রেসপেক্টে, করলেই তোমার চলে আসবে। এবার জাস্ট ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই, এখানে চলে এলো ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ইউভি মেথডে করার সময়তে সবসময়তে একটা ব্যাপার কেয়ারফুল থাকবে, এরম টাইপের ফাংশন থাকলে সবসময়তে এক্সটা প্লে করবে ইউ এর রোলটা প্লে করবে, আর ই টু দি পাওয়ার এক্সটা প্লে করবে ভি এর রোলটা প্লে করবে। বুঝতে পেরেছো? তাহলে এবার ভেঙে দাও, ইউ ইন্টু ইন্টিগ্রেশন ভিডিএক্স, ইউ মনে মনে করো, ইউ ইন্টিগ্রেশন ভিডিএক্স মানে এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন করলে এক্সপোনেনশিয়াল এক্সই থাকবে, মাইনাস ডিইউ বাই ডিএক্স মানে 1, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে ই টু দি পাওয়ার এক্স, দেন ডিএক্স হয়ে গেল। তাহলে এটা করলে আমার কত আসছে? এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে ওয়াই কত আসছে? ওয়াই আমার চলে আসছে কত? এক্স মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স মাইনাস 1 হবে আমাদের অ্যান্সার। দেখো এক্স মাইনাস 1,
অঙ্কটা তাহলে একদম ক্লিয়ার তো নাকি? সবাই বলো ইয়েস অর নো। স্যার। ঠিক আছে, ঠিক আছে। দেখো হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো একটা, দেখো 8টা অঙ্ক কিন্তু আমাদের, দেখো আমি তোমাকে ক্লাসের মধ্যে পড়াচ্ছি, পড়াতে পড়াতে অঙ্কগুলোকে করছি, বাট দেখো 8টা অঙ্ক কিন্তু মুহূর্তের মধ্যে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা দেখো এবার 9 নম্বর অঙ্কটা, 9 নম্বর অঙ্কটা দেখো চলে গেল কিসে। আচ্ছা তাহলে তুমি বুঝতে পারছো তো, অন অ্যান অ্যাভারেজ তোমাদের সব কটা মডিউল থেকে মোটামুটি ম্যাথ ফিজিক্সে কোয়ান্টামে একটু বেশি থাকে। এখানে যেমন 8টা অঙ্ক, তুমি ম্যাথ ফিজিক্স থেকে মোটামুটি ওই কতগুলো থাকবে, 10টা থেকে 11টা অঙ্ক তুমি ধরে রাখতে পারো। ক্লাসিক্যালেও তাই, কোয়ান্টামেও তাই। মোটামুটি 100-র মধ্যে 40টা কোশ্চেন ম্যাথ ফিজিক্স ক্লাসিক্যাল কোয়ান্টাম থেকেই থাকে, 40 বা 35টা, আর বাকি সমস্ত সবকটা থেকে বাকিগুলো থাকে। সুতরাং তোমাকে সেই মতন করে একটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। ম্যাথ ফিজিক্স ক্লাসিক্যাল মনে রাখতে হবে যে ফিজিক্সের যে সমস্ত মাদার টপিকগুলো আছে সেই মাদার টপিককে বাদ দেওয়া যাবে না। ফিজিক্সের মাদার টপিক কোনগুলো, যেমন ধরো ইলেকট্রনিক্স কিন্তু ফিজিক্সের মাদার টপিক নয়। ইলেকট্রনিক্স ইজ আ স্পেশালাইজড ব্রাঞ্চ, ও কিন্তু ফিজিক্সের মাদার টপিক নয়। মাদার টপিক ছাড়া যাবে না। ম্যাথ ফিজিক্স ক্লাসিক্যাল কোয়ান্টাম, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, থার্মাল স্ট্যাট, মোটামুটি এগুলো হচ্ছে ফিজিক্সের মাদার টপিক। নিউক্লিয়ার পার্টিকেলগুলোকে তুমি বলতে পারো, বাট তুমি দেখবে নিউক্লিয়ার পার্টিকেল, অ্যাটমিক, এই সবকটাই হচ্ছে কোয়ান্টামের এক্সটেনশন। সুতরাং সেই অর্থে এদেরকেও কিন্তু আমরা মাদার টপিক বলবো না। বাট আমি যে 5টা টপিকের নাম বললাম ওইগুলো ছাড়া যাবে না। ওগুলো ছাড়া মানে কিন্তু সাংঘাতিক অপরাধ, বুঝতে পেরেছো? সাংঘাতিক অপরাধ করছো তুমি এটা। যেমন দেখো এই অঙ্কটা কি বলছে, প্রত্যেকটা অঙ্কই তুই পারবে, মানে একটু জাস্ট তোমাকে পেশেন্স নিয়ে করতে হবে এবং একটু সময় নিয়ে করতে হবে। আর অঙ্কেতে ভয় পেলে চলবে না, কারণ তুমি জানো যে কম্পিটিটিভ এক্সামে সবই অঙ্ক দেয়। আমাদের অ্যাকচুয়ালি কলেজ লেভেল থেকে এই প্র্যাকটিসটা শুরু করা ভালো। আমি আমার কলেজে যখন ক্লাস নিই তো তখন আমি আমার যে ইম্পর্টেন্সটা আমি দিই, যদিও আমাদের ফিজিক্স নেই, ফিজিক্স আমাদের মানে কলেজে পড়ানো হয় না, পাস কোর্সে পড়ানো হয়, অনলি পাস কোর্সটাই আছে। বাট স্টিল কিন্তু আমার একটা ব্যাপারে কিন্তু থাকে, যে কটা স্টুডেন্টই আসে না কেন তাদের অঙ্ক করতে ভালো লাগে না আমি জানি, কিন্তু তাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি অঙ্কটা কিন্তু রেগুলার চালাই। এবার পাস কোর্সের একটা স্টুডেন্টের অঙ্ক করে কী হবে, কিন্তু তাও কিন্তু আমি হাল ছাড়ি না, অঙ্কটা কিন্তু মাস্ট। এই আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকে এই কলেজে থিওরি পড়িয়ে অঙ্ক না করে না আজকে 12টা বেজে গেছে পুরো, বুঝেছো? আচ্ছা, তো এবং হ্যাঁ স্যার, এইটা ঠিক, হ্যাঁ, খুব প্রবলেম। আশা করি এইটা তো তোমরাও মানে কলেজে ফেস করো। এইটা করলে না তোমরা স্যারকে তখন বলবে যে স্যার আপনি অঙ্ক করান কিছু দু একটা, বুঝতে পারছি না এটা। আমরা যেমন মানে কলেজে আমাদের যেমন ইউনিভার্সিটিতে এটা কোনো সমস্যাই ছিল না, কারণ প্রত্যেক কথায় কথায় আমরা জানতাম যে আমাদের সেমিস্টারেতে একটা কোনো থিওরি আসবে না, সবই প্রবলেম দেওয়া হবে, সেটা আমাদের স্যারেরা বলেই দিত। এবং সেই প্রবলেমটা যে আনকমন প্রবলেম থাকবে সেটাও বলে দেওয়া হতো, এবং সেই প্রবলেমটা এমন প্রবলেম যে তুমি কোনো বইতে হচ্ছে পাবে না, দুর্বোধ্য প্রবলেম। তো এই করে করে আমাদের যে প্র্যাকটিসগুলোকে আমাদের সেই লেভেলে হয়ে গেছে যে না এখন আর আননোন প্রবলেম দেখলেও আমাদের অতটা ভয় লাগে না। ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস, আর কিছু নয়। একটা সময় পরে গিয়ে না প্রবলেম করতে করতে তুমি দেখবে তোমার অঙ্কগুলোকে জাস্ট তুমি দেখছো আর জাস্ট তোমার সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। অ্যাটলিস্ট না হলেও আমারও কি আটকাবে না, অনেক অঙ্কই আটকাবে, কিন্তু ওই যে বললো হাল ছাড়বো না, আমি করেই ছাড়বো, এই একটা তোমাকে নিতে হবে। দেখো মুভিং ইউনিফর্মলি ফাংশনটা দেওয়া আছে, এটা তো তোমার মোটামুটি যেই মেন লেভেলের প্রবলেম, এটা যেই মেন বা নিট লেভেলের প্রবলেম। এটা পার্টিকেলটা মুভিং ইউনিফর্মলি মানে কি ইউনিফর্ম ভেলোসিটি নাকি, তাই কি? ফাংশনটা বলছে কনস্ট্যান্ট অফ টাইম হবে, তার কন্ডিশন কি? কনস্ট্যান্ট অফ টাইম মানেটা হলো ডিএফ বাই ডিটি করলে তোমার আসবে 0। এবার বলো যে ডিএফ বাই ডিটি মানে কি, তাহলে চলে আসছে এ ডিএক্স বাই ডিটি মাইনাস বি পি বাই 2m। দেখো পি বাই 2, বা একটা কাজ করতে পারো এইখানে, বরঞ্চ তুমি একটা কাজ করতে পারো, এখানে বি লেখো, দেন বা বি বাই 2m লেখো, দেন তুমি করো ডিডিটি অফ পি ইন্টু টি। এবার একটু বুদ্ধিটা খরচা করো। পার্টিকেলটা মুভিং ইউনিফর্মলি মানেটা হচ্ছে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ভিটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে পি ইকুয়াল টু হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, ওটাও আমার হবে কনস্ট্যান্ট, অর্থাৎ পিটা আমাদের কনস্ট্যান্ট আকারে বাইরে বেরিয়ে আসবে। তাহলে এটা চলে আসবে, দেখো এ ইন্টু আমাদের ডিএক্স বাই ডিটি মানেটা হচ্ছে ভি মাইনাস
বিপি বাই টোয়াইস এম, এটা আমার হয়ে যাচ্ছে 0। এবার তুমি পি এর জায়গাতে বসিয়ে দাও এম ইন্টু ভি, ব্যাস তাহলে অঙ্কটা হয়ে গেছে। তাহলে এ ভি মাইনাস বি বাই 2m, পিটা হচ্ছে আমার এম ইন্টু ভি সমান হয়ে গেল 0। তাহলে দেখো আমার দেখো থাকছে এ মাইনাস বি বাই 2 ইন্টু ভি সমান 0। যেহেতু বলে দেওয়া আছে ভিটা ইউনিফর্ম মানে ভিটা নন জিরো, তাহলে এ ইকুয়াল টু হতে হবে বি বাই 2। হবে তো নাকি? এটা হবে তো, বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ হতেই হবে, তাই না? বেশ, দেখো দেখো এটাও তাহলে হয়ে গেল। আচ্ছা, 10-এর দাগের অঙ্কটা দেখো। 10-এর দাগের অঙ্কটা কি বলছে, যে একটা সিলিন্ডার, এই অঙ্কটা কিন্তু ভীষণ ভালো অঙ্ক, এটা অনেকবারই দিয়েছে, ভালো করে অঙ্কটাকে মন দিয়ে শুনবে। ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে বলেছে, ভালো করে শুনবে আমি কনসেপ্টটা কি দিচ্ছি, ভালো করে শুনবে। হ্যাঁ, ভালো করে কনসেপ্টটাকে নিজের মধ্যে আত্মস্থ করো। একটা সিলিন্ডার দেওয়া আছে, তার মাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে গিয়ে তোমার আর, রোলিং ডাউন উইদাউট স্লিপিং, স্লিপ করছে না মানে পিওর রোলিং হচ্ছে, স্লিপ করা মানে 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 পিওর রোলিং হচ্ছে আর কি। স্টেশনারি ইনক্লাইন প্লেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা, নাম্বার অফ জেনারেলাইজড কোঅর্ডিনেট রিকোয়ার্ড টু ডেসক্রাইব দ্য মোশন। দেখো নর্মালি এই অঙ্কগুলো করার জন্য আমরা দেখো কি করি না, এই হচ্ছে আমাদের একটা ইনক্লাইন প্লেন, তুমি ইমাজিন করো যে একটা এরকম সিলিন্ডার রোল করতে করতে সামনের দিকে এগোচ্ছে। তার মানে কি হচ্ছে, ধরো টি ইকুয়াল টু 0-তে এখানে ছিল, আফটার টাইম টি ও চলে এলো এইখানে, এটা হচ্ছে অ্যাট টাইম টিতে চলে এলো এখানে। তাহলে তোমার হয়তো মনে হতে পারে যে স্যার এখানে নাম্বার অফ জেনারেলাইজ কোঅর্ডিনেট মানে এই সিস্টেমের মোশনটাকে স্পেসিফাই করার জন্য মিনিমাম কতগুলো কোঅর্ডিনেটেড লাগবে। স্যার একটা তো হচ্ছে ট্রান্সলেশন, কারণ সামনের দিকে এগোচ্ছে, আর একটা হচ্ছে রোলিং, তাহলে স্যার রোলিংয়ের জন্য একটা, ট্রান্সলেশনের জন্য একটা, দুটো লাগবে। তাহলে তুমি অ্যান্সারটা করে আসবে দুটো, বাট না, সেটা হবে না, কারণ তুমি ভুলে যাচ্ছ এই যে রোল করতে করতে সামনের দিকে এগোচ্ছে, তাহলে তুমি ইমাজিন করো যে একটা এরকম বল যদি সারফেসের উপরে যদি রোল করতে করতে সামনের দিকে এগোয়, তাহলে ইমাজিন করো একটা কমপ্লিট, আমরা কি জানি যদি এই অ্যাঙ্গেলটা আমার থিটা হয় তাহলে আমি লিখতে পারি, এবং রেডিয়াসটা যদি হয় আর, তাহলে ট্রান্সলেশন মোশন এবং রোটেশনাল মোশনের মধ্যে একটা সম্পর্ক আছে না, এক্স ইকুয়াল টু আর ইন্টু থিটা, তাই না? হ্যাঁ কি না? হবে তো? হ্যাঁ স্যার। তাহলে ও তো হ্যাঁ স্যার। রোল করতে করতে সামনের দিকে এগোচ্ছে, তাহলে তো এক্সটা তো থিটার উপর ডিপেন্ডেন্ট। এক্সটা যদি থিটার উপর ডিপেন্ডেন্ট হয় তাহলে তো আমার এক্স তো মানে ডিপেন্ডেন্ট হয়ে গেল, এক্স তো থিটার উপর। আর আমি কি জানি জেনারেলাইজ কোঅর্ডিনেট হচ্ছে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট, তাহলে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট কিন্তু একটাই, হুইচ ইজ দ্য থিটা অনলি। বুঝতে পেরেছো? সুতরাং এটা কিন্তু দুটো হবে না, অ্যান্সার কিতে কি দেওয়া আছে আমি জানি না, বাট এটা কিন্তু দুটো হলেও আমি মানবো না, এটা একটাই হবে। বুঝেছো? এ নিয়ে আমার সঙ্গে স্টুডেন্টদের অনেকবার তর্ক হয়েছে, আমার যে অন্যান্য ব্যাচে যারা স্টুডেন্ট ওরা সবাই বলে না স্যার দুটোই হবে, একটা ট্রান্সলেশন, কিন্তু আমি তো ওদেরকে এটা বোঝাতে পারি না যে এটা ঘুরতে ঘুরতে সামনের দিকে এগোচ্ছে না, তাহলে তো তোমার থিটাটা, তোমার এক্স তো থিটার উপরে ডিপেন্ড করছে, মানে এক্স ইকুয়াল টু আর ইন্টু থিটা। একবার কমপ্লিট ঘোরার ফলে কতটা ডিস্টেন্স গেল, এক্স ইকুয়াল টু আর ইন্টু থিটা গেল, তাই না? যদি থিটা অ্যাঙ্গেল যদি ও করতো তাহলে একবার কমপ্লিট ঘুরলে ও এক্স ইকুয়াল টু আর থিটা পরিমাণ যাবে, তাই না? তাহলে থিটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার? অর্থাৎ স্যার। হ্যাঁ বলো। স্যার এটার কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন যদি আমরা লিখতে চাই, হ্যাঁ 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 লিখছি কি লিখতে? একটু দাও। হ্যাঁ, আমিও কোশ্চেনটা বুঝে গেছি, ও কোন পয়েন্টে আমাকে মানে ধরছে, আমি তোমাকে এখনই লিখে দিচ্ছি। ও বলছে যে স্যার টি তো স্যার একটা তো হচ্ছে কাইনেটিক এনার্জি হুইচ ইজ দ্য হাফ এম এক্স ডট এ স্কোয়ার, আর একটা তো স্যার হচ্ছে রোটেশনাল এনার্জি, এবং সেটা আমি জানি স্যার হাফ আই থিটা ডট এ স্কোয়ার। স্যার এটা তো আমি জানি, কিন্তু তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ যে এখানে এক্স ডট হুইচ ইজ দ্য ভি ইজ নাথিং বাট আর ইন্টু থিটা ডট। বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? তাই তো? স্যার আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশনটা যদি লিখি, সেখানে শুধুমাত্র থিটা ডট যুক্ত টার্মগুলো থাকবে। হ্যাঁ ঠিক।
আইটা আইটা হচ্ছে এবং আইটা হচ্ছে আমাদের আইটা হচ্ছে আমাদের সিলিন্ডারের জন্য আই আমাদের হয় হাফ এম আর স্কোয়ার থিটা রুট স্কোয়ার, বুঝতে পেরেছো? তাহলে সব মিলিয়ে আমাদের আসবে 3/4 এম আর স্কোয়ার থিটা রুট স্কোয়ার, বুঝতে পেরেছো? এটা আসবে। ক্লিয়ার হয়েছে? ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। দেখো তো তার কিন্তু একটা, কিন্তু তার কিন্তু অ্যান্সার কিন্তু হবে একটা, হ্যাঁ অ্যান্সার কিন্তু আমাদের হবে একটা। 10টা হয়ে গেল। 11 নম্বরটা ল্যাগ্রাঞ্জিয়ান থেকে জিজ্ঞেস করেছে। কোশ্চেনগুলো তুমি দেখবে ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টন থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন তোমাকে দেয়, সুতরাং তুমি ওটা প্র্যাকটিস করতেই হবে। জেনারেটিং ফাংশন অবশ্যই করে যাবে, হ্যাঁ জেনারেটিং ফাংশন আমি তোমাকে একটু পরে বলছি, দাঁড়াও ক্লাসটা আস্তে আস্তে করে এগোক, তাড়াহুড়ো আমরা করবো না, আস্তে আস্তে করে আমরা এগোবো। কোন টার্মটাকে অ্যাড করলে, এটা একটা ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া আছে, কোন টার্মটা অ্যাড করলেও ইকুয়েশন অফ মোশনটা আনচেঞ্জ থাকবে। এই অঙ্কগুলো কিন্তু বাবা তুমি একটু তাড়াতাড়ি করে কিন্তু করে নিতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব যে এটার করেসপন্ডিং আমার ইকুয়েশন অফ মোশন কী হচ্ছে। ইকুয়েশন অফ মোশনটা কিন্তু তুমি কিন্তু পুরোটাই করবে মাথার মধ্যে, হ্যাঁ এই এত লেখবার কিন্তু সময় থাকবে না, হ্যাঁ আমি তোমাকে এখন লিখে দিচ্ছি বটে, বাট এত কিন্তু সময় থাকবে না তোমার, ঠিক আছে? তা খেয়াল করে দেখো, এখানে চলে আসছে দেখো ডিডিটি অফ ডেল এল বাই ডেল এক্স ডট, ডেল এক্স ডট করলে আসবে 2x ডট, তার ডেরিভেটিভ মানে 2x ডবল ডট হয়ে গেল, আর ডেল এল বাই ডেল ডট প্লাস 2x, এই তো হয়ে গেল। তার মানে চলে আসছে এক্স ডবল, এটা হচ্ছে অরিজিনাল ইকুয়েশন অফ মোশনটা। এবার তোমাকে দেখতে হবে যে কোন টার্মটাকে তুমি যদি অ্যাড করো তাতেও কিছু চেঞ্জ করবে না। এক্স ডবল ডট করা যাবে না, কারণ এক্স ডবল ডট করলে তার আবার একটা ডেল এল বাই ডেল এক্স ডট আছে, এটা তুমি যদি অ্যাড করো ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে একটা এক্স ডবল ডট চলে আসবে, তার আবার ডেরিভেটিভ করলে থাকবে, সুতরাং এই অপশনটা হবে না। এক্স ডটটা করে একবার দেখতে পারো, এক্স ডটটা মানে তখন আমার ল্যাগ্রাঞ্জিয়ানটা হয়ে যাবে এক্স ডটের স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ডট। একবার করে দেখো তো, তাতে কি আমার আনচেঞ্জ থাকছে? মনে মনে করো, ডিডিটি অফ ডেল এল বাই ডেল এক্স ডট কী আসছে বলো? 2x ডট ডেল এল বাই ডেল এক্স ডট মানে প্লাস এক্স মাইনাস ডেল এল বাই ডেল এক্স, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 2x মাইনাস এক্স ডট, এইটাই তোমার হবে অ্যান্সারটা। এই যে চলে এলো কত, দেখো 2x ডবল ডট প্লাস এক্স ডট প্লাস 2x মাইনাস এক্স ডট, তাই না? তাহলে আমাদের আনচেঞ্জ থাকলো তো নাকি, হ্যাঁ কিনা বলো? তাহলে আমাদের আনচেঞ্জ থাকলো নাকি? হ্যাঁ তাহলে আমাদের আনচেঞ্জ থাকলো, তাই না? বাট এটাই তোমাকে কিন্তু অপশানসগুলোকে তোমাকে কিন্তু মিলিয়ে করতে হবে, সময় লাগবে কিন্তু, হ্যাঁ একটু তাড়াতাড়ি করে কিন্তু প্র্যাকটিসগুলোকে কিন্তু করবে, বুঝতে পেরেছো? তাহলে অপশান নম্বর সি এরটা হবে। ওকে দেখো, তাহলে এটা করলে কিন্তু আমাদের আনচেঞ্জ থাকবে। ওকে বেশ, এটাও তাহলে হয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখো, এই অঙ্কটা তো খুবই কমন অঙ্ক, ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া আছে, তোমাকে হ্যামিল্টনের বের করতে বলেছে। এটার জন্য একদম কমন কনসেপ্টটা হচ্ছে কোনো ভেলোসিটি থাকলে তাকে আমি মোমেন্টাম দিয়ে রিপ্লেস করব, কারণ আমরা প্রত্যেকে একটা জিনিস জানি, এইগুলো তুমি যদি ভুল করো তাহলে কিন্তু মানে খুব সমস্যা হয়ে যাবে, বুঝতে পেরেছো আমি কি বলছি? আমি বলছি যে হ্যামিল্টনিয়ান ডায়নামিক্সটা তোমার ডিপেন্ড করে কার উপরে? জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড মোমেন্টাম, মানে এইচ হচ্ছে ফাংশন অফ কিউ জে, জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড মোমেন্টাম অ্যান্ড টাইম। আর ল্যাগ্রাঞ্জিয়ানটা ডিপেন্ড করে কিউ জে, জেনারেলাইজড কোঅর্ডিনেট, জেনারেলাইজড ভেলোসিটি অ্যান্ড টাইম। তার মানে ল্যাগ্রাঞ্জিয়ান থেকে হ্যামিল্টনিয়ানে চেঞ্জ করতে গেলে প্রথম এটা হচ্ছে যে কোনো জেনারেলাইজড ভেলোসিটিকে জেনারেলাইজড মোমেন্টামে কনভার্ট করতে হবে। তাহলে কনভার্ট করার জন্য দেখো এল ইকুয়াল টু আমাকে দেওয়া আছে হাফ এম ভি স্কোয়ার প্লাস সি আর ডট ভি মাইনাস ভি অফ আর। তাহলে প্রথমে আমি যেটা করব এখান থেকে, স্যার অপশন বি হবে। একটু দাঁড়া বাবা, তাহলে প্রথমেই আমরা যেটা করব যে পিটাকে আমরা বের করে নেবো, হুইচ ইজ দ্য ডেল এল বাই ডেল ভি, কারণ আমরা জানি যে পি সমান কী হয়, পি মানে হয় ডেল এল বাই ডেল কিউ জে ডট। মনে রাখতে হবে জেনারেলাইজড মোমেন্টাম আমার হয় ডেল এল বাই ডেল কিউ জে ডট, মানে ডেল এল বাই ডেল ভি হয়ে গেল। তো এটা চলে আসবে আমাদের এম ভি, আর এখানে চলে আসবে প্লাস সি ইন্টু আর। এবার আমি যেটা করতে হবে, যে কোনো ভেলোসিটিকে আমি মোমেন্টাম দিয়ে রিপ্লেস করবো, তাহলে দেখো এখানে চলে আসে ভি ইকুয়াল টু পি মাইনাস সি আর বাই এম। এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া, এটা তোমার করতেই হবে, বুঝতে পেরেছো? হয়ে গেল। এবার তুমি সিম্পলি ওই ল্যাগ্রাঞ্জিয়ানে এই এইচ ইকুয়াল টু তুমি লিখবে, এইচ ইকুয়াল টু আমার হয়ে থাকে সাম ওভার জে, যতগুলো
জেনারেলাইজড কোঅর্ডিনেট রয়েছে পিজে কিউজে ডট মাইনাস এল, এখানে কিউজে ডটটা হচ্ছে পিজেটা হচ্ছে পি, কিউজে ডটটা হচ্ছে ভি, আর এলটা হচ্ছে এল। তাহলে পি ইন্টু ভি মাইনাস এল, ভিকে রিপ্লেস করে দাও পি মাইনাস সি আর বাই এম। ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যেও যেখানে যেখানে তোমার ভি আছে রিপ্লেস করতে হবে পি মাইনাস সি আর বাই এম দিয়ে। তাহলে এখানে চলে আসবে দেখো মাইনাস হাফ এম পি মাইনাস সি আর তার আবার স্কোয়ার বাই এম স্কোয়ার। যেখানে যেখানে ভি আছে সবাইকে রিপ্লেস করতে হবে। এখানে যেমন সি আর ডট ভি আছে, ভিকে রিপ্লেস করতে হবে মোমেন্টাম দিয়ে। প্লাস এখানে চলে প্লাস হবে না মাইনাস হবে, কারণ তুমি তো মাইনাসটা সামনে রাখছো। তাহলে সি আর ইন্টু ভি মানে পি মাইনাস সি আর ডিভাইডেড বাই এম অ্যান্ড মাইনাস ভি অফ, নাকি প্লাস ছিল, মাইনাস ছিল না প্লাস হয়ে যাবে। এই তো হয়ে গেল। এবার তুমি এটাকে জাস্ট সিম্পলিফাই করে নেবে। দেখতেই পাচ্ছ পি মাইনাস সি আরটা কমন চলে যাচ্ছে, খেয়াল করে দেখো একবার। তোমার এখান থেকে সিম্পলি পি মাইনাস সি আর বাই এমটা কমন চলে যাচ্ছে, ভেতরে পড়ে থাকছে আমার পি মাইনাস, দেখো পি মাইনাস সি এটা কমন চলে গেলে কী থাকছে পি মাইনাস সি আর বাই 2m, আর এখানে আমার পড়ে থাকছে সি আর প্লাস ভি আর। বুঝতে পেরেছ? এবার ব্যাস অঙ্কটা তাহলে হয়ে যাবে। তা তোমার দেখো চলে আসছে পি মাইনাস সি আর বাই এম। হ্যাঁ, এটা কি কিছু একটা ভুল হলো না? এখানে একটা পি বাই এম ছিল না? ও, এখানে তো এম তো থাকবে না, আমি তো কমন নিয়ে নিয়েছি তাই না? এটা হবে তো নাকি? এটা হবে তো নাকি? এম তো এম তো আমি কমন নিয়ে নিয়েছি তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ পিএমটা বাই। হ্যাঁ থাকবে তো। তাই তো দেখো এখানে চলে আসছে দেখো পি মাইনাস পি বাই টু, তাই টু হচ্ছে আমার এলসিএম, তাই টু পি মাইনাস পি প্লাস সি আর মাইনাস টু সি আর, অঙ্ক হয়ে গেল, প্লাস ভি অফ আর। তাহলে আমার এখানে চলে আসছে দেখো পি মাইনাস সি আর, তাহলে দেখো চলে আসছে পি মাইনাস সি আর এর স্কোয়ার, পি মাইনাস সি আর এর স্কোয়ার ডিভাইডেড বাই 2m প্লাস ভি অফ আর। কেন পি মাইনাস সি আর হোল স্কোয়ার হলো? কারণ দেখো এখানে পি মাইনাস সি আরটাই আসছে আবার। তাহলে পি মাইনাস সি আর এর হোল স্কোয়ার বাই, দেখো পি মাইনাস সি আর এর হোল স্কোয়ার বাই 2m প্লাস ভি আর। এই তো হয়ে গেল। তাহলে এটা করতে তোমার একটু সময় লাগবে, কিন্তু ওই যে বললাম ক্যালকুলেশন তুমি যদি খুব তাড়াতাড়ি শিখে যাও তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটা আমি তোমাকে ক্লাসের মধ্যে বুঝিয়ে করাচ্ছি বলে আমার সময় লাগছে, পরে এটা করতে তোমার লেস দ্যান 2 মিনিট লাগবে, সুতরাং কোনো সমস্যা নেই। ওকে, এই প্র্যাকটিস তোমাকে পার্থক্যটা করে দেবে। যেমন এই অঙ্কটা যেমন তুমি না জানলে জীবনেও পারবে না, এই কনসেপ্টগুলো তোমার লাগবে, আদারওয়াইজ তুমি অঙ্কটা জীবনেও পারবে না। দেখো এই অঙ্কটা কী বলছে, এই অঙ্কটা বলছে যে কি বলা হচ্ছে দেখো অঙ্কটা, এখানে আর করবো না, এখানে ছেড়ে দিই, এখানে অঙ্কটা আর করছি না, পরের স্লাইডে চলে যাই, এখানে করবো। দেখো তো এখানে কি বলা হচ্ছে যে একটা পার্টিকেল অফ মাস এম মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর আন্ডার দ্য পোটেনশিয়াল দেওয়া আছে, ইফ দ্য সিস্টেম ইজ ডিসপ্লেস স্লাইটলি ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম। তার মানে হচ্ছে তোমার বেসিক্যালি স্মল অসিলেশন, তুমি ইকুইলিব্রিয়াম থেকে সামান্য ডিসপ্লেস করেছো, ছেড়ে দিয়েছো। আর এখানে তোমাকে একটা ফর্মুলা মনে রাখতে হবে, ইকুইলিব্রিয়াম থেকে সামান্য ডিসপ্লেস করে ছেড়ে দিলে তোমার যে ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয় সেই ওমেগাটা আমার হয় রুট আন্ডার ডেল টু ভি বাই ডেল এক্স টু x equal to x naught, x equal to x naught is the stable equilibrium point divided by m. এটা হচ্ছে আমাদের ওমেগার সূত্র, ঠিক আছে? ওমেগা থেকে আমার টাইম পিরিয়ডটা বেরিয়ে আসবে। ফার্স্টে ওমেগাটা করে নাও, ফার্স্টে তুমি এক কাজ করো ডেল ভি বাই ডেল এক্স করো, ডেল ভি বাই ডেল এক্স করো, দেন দেখো যে কোনটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কত আসছে বলো, বি প্লাস টু সি এক্স। আমরা এটাকে ইভালুয়েট করছি এক্স ইকুয়াল টু এক্স নট পয়েন্টে, তো এটা চলে আসবে। এবং মনে রাখতে হবে যে ডেল ভি বাই ডেল এক্স হচ্ছে আমার ফোর্সটা কিন্তু আমাদের ইকুইলিব্রিয়ামে কী হবে, জিরো হবে, হবে কি না বলো? ফোর্স তো আমাদের ইকুইলিব্রিয়ামে তো জিরো হয় তাই না? তাহলে এক্স নট কত হলো? হ্যাঁ স্যার। এক্স নটটা আমার তাহলে হয়ে গেল মাইনাস বি বাই টু সি। তাহলে আমরা মাইনাস বি বাই টু সি পেয়ে গেলাম এক্স নটের ভ্যালু। এবার তোমরা ডেল টু ভি বাই ডেল এক্স টু করো, ডেল টু ভি বাই ডেল এক্স টু করলে কী আসবে, ডেল টু ভি বাই ডেল এক্স টু করলে কত আসছে দেখো, এটা চলে আসবে তোমার টু সি চলে আসবে, টু সি। এটা কি হলো কেসটা, ভুল হয়ে গেল না? টু সি চলে আসবে, টু সি হলে তো তোমার তো এটা তো
ব্র্যাকেটের মধ্যে মাইনাস চলে আসছে, তো তাহলে তো এটা হবে না, তাই না? এটা অঙ্কটা কি ঠিক ঠিক দেওয়া আছে? একটু ভাবো, এটা মাইনাস বি বাই টু সি চলে এলো, তো তাহলে টু সি চলে আসবে, তাহলে তো এক্স নটটা তো তাহলে তো নেগেটিভ ভ্যালু চলে আসে। তাও একবার পুরো একবার দেখো যে এটা চলে আসছে, তখন আমাদের চলে আসছে ও আচ্ছা ডেল টু ভি বাই ডেল এক্স টু করে তো আমার এক্স নট তো লাগবেই না, সিম্পলি চলে আসছে টু সি, তাই তো? হ্যাঁ কি না? তার মানে আমি তো বসানোর তো জায়গাই পাচ্ছি না, হ্যাঁ কি না বলো? আমি তো বসানোর তো জায়গাই পাচ্ছি না, ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা চলে এলো রুট আন্ডার টু সি বাই এম, তাহলে আমার টি চলে এলো টু পাই বাই ওমেগা, অঙ্ক শেষ। তাহলে এটা চলে এলো টু পাই রুট আন্ডার এম বাই টু সি, অঙ্ক শেষ। তাহলে আমাদের সিম্পল হারমোনিক মোশন করবে উইথ দ্য টাইম পিরিয়ড টু পাই রুট আন্ডার এম বাই টু সি। তাহলে তুমি বুঝতেই পারছো এই ফর্মুলাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ওমেগাটা তোমাকে জানতে হবে, ওমেগাটা জানলেই তোমার যখনই দেখবে যে কোনো একটা পার্টিকেল কোনো একটা পোটেনশিয়ালের মধ্যে মুভ করছে, তোমাকে বলেছে তার টাইম পিরিয়ড বা তার ফ্রিকোয়েন্সি, এইটা ইউজ করবে, একদম ডাইরেক্ট অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? যখনই অঙ্কটাকে দেখবে যে যখনই তোমাকে কোশ্চেনের মধ্যে কোনো ফ্রিকোয়েন্সি একটা পোটেনশিয়াল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড চেয়েছে, সঙ্গে সঙ্গে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, যেখানে এক্স ইকুয়াল টু এক্স নটটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে আনফর্চুনেটলি আমার স্টেবল বা আনস্টেবল ইকুইলিব্রিয়ামটা বসানোর কোনো সুযোগই নেই, কারণ আমাদের এক্স নটটা লাগবেই না আমার, বুঝতে পেরেছ? ঠিক আছে, চলো এটা তাহলে হয়ে গেল। নেক্সট কি আছে? আচ্ছা, যেমন এটা এটা তেমন তোমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থটা তুমি কিভাবে করবে? মুখস্থটা তোমাকে তুমি তো তোমার মতো করে একটা মুখস্থ রাখবে, যে দেখো আমি তোমাকে বলছি, দাঁড়াও অঙ্কটা আগে লিখি তারপরে বলছি। দেখো এটা তোমাকে একদম জেনারেটিং ফাংশন, আমি তোমাকে ছোট্ট করে কনসেপ্টটা তোমাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দেখো তোমার মনে রাখতে বিশাল সুবিধা হবে। দেখো জেনারেটিং ফাংশন তোমরা জানো যে চার রকমের হয়, f1 f2 f3 f4। f1 f2 f3 f4, যেমন এখানে আমাদের জেনারেটিং ফাংশনটা আমাদের কাছে মেনলি চার রকমের ভ্যারিয়েবল আছে। একটা হচ্ছে ওল্ড সেট, এটা হচ্ছে আমার ওল্ড সেট, দিস ইজ মাই ওল্ড সেট ভ্যারিয়েবল, আর এটা হচ্ছে আমার নিউ সেট ভ্যারিয়েবল। এবং তুমি এটাও জানো যখন তুমি জেনারেটিং ফাংশন বানাও তখন তুমি একটা নাও ওল্ড সেট থেকে, একটা নাও নিউ সেট থেকে, যেমন তুমি একটা নিয়েছো ওল্ড সেট থেকে, একটা নিয়েছো নিউ সেট থেকে। তাহলে মনে রাখতে হবে যার 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 টার্মসে জেনারেটিং ফাংশন দেওয়া আছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো আমার আসবে ইকুয়েশন অফ মোশনে। কি বললাম? জেনারেটিং ফাংশনের মধ্যে দেওয়া আছে স্মল কিউ ক্যাপিটাল পি, তার মানে তোমার ইকুয়েশন অফ মোশনে বেরোবে যেগুলো নেই ক্যাপিটাল কিউ স্মল পি। ক্যাপিটাল কিউ সবসময়ের জন্য তোমার ক্যাপিটাল পি থেকেই বেরোবে, স্মল পিও স্মল কিউ থেকেই বেরোবে। তাহলে কি বললাম? যেগুলো দেওয়া আছে আর যেগুলো দেওয়া নেই তার ইকুয়েশন অফ মোশনগুলো বেরোবে যখন ক্যাপিটাল কিউ থাকলে এখানে ক্যাপিটাল পি, এখানে স্মল পি থাকলে এখানে স্মল কিউ। শুধু তোমাকে বাড়িতে বসে একটা জিনিস মুখস্থ করতে হবে, কোথাও কোথাও প্লাস আছে কোথাও কোথাও মাইনাস আছে। আবার F2তে যেমন আমার মনে আছে কোথাও কোনো প্লাস কোথাও কোনো মাইনাস নেই, সবেতেই প্লাস, অর্থাৎ এখানেও প্লাস এখানেও প্লাস। কিন্তু F1-এ একটাতে মাইনাস একটাতে প্লাস, F3-তে একটাতে মাইনাস একটাতে প্লাস, F4-এ দুটোতেই সম্ভবত আমার ঠিক এখন মনে নেই, F4-এ তোমার এমটা কিছুটা হয়। সুতরাং তোমার কিন্তু মনে রাখতে হবে বলো কোথায় প্লাস কোথায় মাইনাস, আদারওয়াইজ কিন্তু তোমার অপশনসগুলো কিন্তু ভুলে যাবে। এই ট্রান্সফরমেশনটা ইজ আ ভেরি কমন ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনটাকে আমরা বলে থাকি আইডেন্টিটি ট্রান্সফরমেশন। আইডেন্টিটি ট্রান্সফরমেশন মানে বোঝো? আইডেন্টিটি ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটাতে আমার ইকুয়েশনে লিখবারও প্রয়োজন নেই। আইডেন্টিটি ট্রান্সফরমেশন মানেটা হচ্ছে ওল্ড সেট ইকুয়াল টু হবে নিউ সেট, অর্থাৎ কিউ আই তোমার হবে কিউ আই, পিআই তোমার হবে পিআই। এটা হচ্ছে অ্যান্সার। এটা একটা স্পেসিফিক টাইপের ট্রান্সফরমেশন যার নাম হচ্ছে আইডেন্টিটি ট্রান্সফরমেশন। তোমরা এটা উপাধ্যায়ের বইতে পেয়ে যাবে, উপাধ্যায় বা যে কোনো একটা রানাযোগ, আমাদের হচ্ছে গোল্ডস্টেইন, হ্যাঁ যে কোনো বইতেই পেয়ে যাবে। এটা সব বইতেই আছে। দু রকমের ট্রান্সফরমেশন হয়, একটা হয় আইডেন্টিটি ট্রান্সফরমেশন আর একটা হয় ইনফাইনাইটসিমাল কন্ট্যাক্ট ট্রান্সফরমেশন।
সিএসআইয়ের নেটের জন্য ইনফাইনাইটেসিমাল কন্ট্যাক্ট ট্রান্সফরমেশনটা মোর ইম্পর্টেন্ট কম্পেয়ার টু আইডেন্টিটি ট্রান্সফরমেশন, বুঝতে পারছো? বাট এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, দিস ইজ কল্ড দ্য আইডেন্টিটি ট্রান্সফরমেশন। তুমি ইনফ্যাক্ট এখানে বসিয়েও তুমি দেখতে পারো যে তোমাকে তাই কিন্তু আসবে, কিউআই সমান কিউআই, পিআই সমান পিআই। অপশন নাম্বার কোনটা হবে? এটা হবে, বুঝতে পেরেছো? তাহলে একটা নোট করে নেবে, F1 এর জন্য যেমন ধরো আমি জানি F1টা হচ্ছে ফাংশন অফ থাকে তোমার কিউ অ্যান্ড কিউ থাকে, তাহলে ইকুয়েশন অফ মোশনগুলো বেরোবে স্মল পি ক্যাপিটাল পি, তার মধ্যে যতদূর আমার মনে পড়ছে স্মল পিটা মনে হয় পজিটিভ, অর্থাৎ এটা আমাদের হবে ডেল F1 ডেল কিউ হবে। স্মল পি থাকলে এখানে স্মল কিউ হতেই হবে, আর পিতে আমার হবে ডেল F1 বাই ডেল ক্যাপিটাল কিউ। শুধু এখানে একটা প্লাস মাইনাসের এ থাকে, কোনটা প্লাস কোনটা মাইনাস তুমি দেখে নেবে, সম্ভবত এটা মাইনাস থাকে আর একটা প্লাস থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বাড়িতে বসে বসে স্যার এটা মনে রাখার কোনো নিউমোনিক নেই? ওই তুমি একটা কাজ করো, তুমি না একটা চার্ট বানিয়ে নিও, এইভাবে মনে রাখবে। চার্টটা আমার এখন এই মুহূর্তে মনে নেই, আমি ক্লাসের মধ্যে করিয়েছিলাম, এই মুহূর্তে আমার ঠিক মনে আসছে না। সম্ভবত স্মল ধরে করলে প্লাস মাইনাস প্লাস প্লাস, তারপরে সিকোয়েন্সটা মনে নেই আমার, দেখতে হবে এটা তো। এটা আমি তোমার উপর ছেড়ে দিচ্ছি, কারণ আমার সিকোয়েন্স আর তোমার সিকোয়েন্স এক হবে না। আমি একভাবে মনে রাখতে পারি, ধরো তোমার কাছে 50টা নাম্বার আছে, সেই 50টা নাম্বারকে আমি একভাবে মনে রাখবো, তুমি একভাবে মনে রাখবে, সুতরাং আমাকে ওটা জিজ্ঞেস করো না, তুমি তোমার মতো করে একটা চার্ট বানিয়ে নেবে যে কীভাবে আমি মনে রাখতে পারি, ঠিক আছে? আমি তোমাকে বলবো, এটা তোমাকে আমি রেকমেন্ড করবো। আর যদি তুমি পরীক্ষা হলে যদি বাই চান্স ভুলে যাও যে স্যার আমার তো মনেই এলো না, তখন কিন্তু তোমাকে একটু কসরত করতে হবে, বাট তাও তুমি করতে পারবে। সেটা হচ্ছে এই ফর্মুলাটা মনে রাখবে, জাস্ট ইন কেস তুমি যদি ফর্মুলাটা ভুলে যাও, তাহলে তোমাকে যেটা করতে হবে, পিজে কিউজে ডট মাইনাস কে প্লাস ডি F1 বাই ডিটি। F1 ইজ এ ফাংশন অফ কিউজে ক্যাপিটাল কিউজে কমা দিয়ে ডি। জাস্ট এটাকে এবার ভাঙবে, ভেঙে ভেঙে দেখবে যে কিউজে ডটের কোফিশিয়েন্টগুলোকে ইকুয়েট করবে, কিউজে ডটের কোফিশিয়েন্টগুলোকে ইকুয়েট করবে। এটা F1 এর জন্য। F2 এর জন্য একটু ঝামেলা আছে, F2 এর জন্য তোমাকে আবার করতে হবে লেজেন্ডার ট্রান্সফরমেশন, ওটা এখন বলার সময় নেই, তোমরা ওটা দেখে নেবে, ঠিক আছে? মানে তুমি চাইলে পরীক্ষা হলে বসেও কিন্তু ফর্মুলাটাকে ডিরাইভ করে ফেলতে পারো, কিন্তু একটু মুশকিল আছে আর কি। আমি তোমাকে রেকমেন্ড করবো তুমি এটা মুখস্থ করে যাও, কারণ এটার তোমাকে ডিরাইভ করার চক্করে তোমার আর্ধেক কোশ্চেন তোমার মিস হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর একটা ব্যাপার মনে রাখবে, সেট পরীক্ষাতে কিন্তু তোমার এমনটা যেন না হয় যে স্যার কোশ্চেনগুলো আমি আর্ধেক দেখেই আসতে পারলাম না, এমনটা যেন না হয়। আফসোসে কিন্তু শেষ থাকবে না, কারণ লাস্টের দিকে কোশ্চেনগুলো কিন্তু অনেক বেশি কিন্তু সহজ থাকে। সুতরাং টাইম ম্যানেজমেন্টটা তোমার উপর আমি ছেড়ে দিচ্ছি, কীভাবে তুমি টাইম ম্যানেজ করবে, বাট এমনটা যেন না হয় যে তুমি কোশ্চেন পেপারটা দেখিয়ে আসতে পারলে না, এমনটা যেন করো না। আফসোসে কিন্তু শেষ থাকবে না, ঠিক আছে? ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা চলে এসো। অনেক কটাই আমরা করলাম আজকে, ফার্স্ট দিনের জন্য ঠিকই আছে, অনেক কটাই আমরা মানে করে ফেলেছি। এটাও তাহলে হয়ে গেল, 13টাও হয়ে গেল, 14টাও হয়ে গেল। আচ্ছা 15টা দেখো, 15টা কী বলছে দেখো। আমরা কিন্তু কোনো এমনটা করছি না যে একবার 1 নম্বরটা, তারপর 70 নম্বরটা, তারপরে 59 নম্বরটা, সিকোয়েন্স ধরে আমরা কিন্তু করছি, বুঝতে পেরেছো? দেখো নেক্সট অঙ্কটা কী বলছে। নেক্সট অঙ্কটা বলছে যে, কোথায় গেল অঙ্কটা? এই যে, আচ্ছা এই অঙ্কটা না হয় পরের পেজে নিয়ে যাচ্ছি, এটা ছেড়ে দাও, নেক্সট পেজে নিয়ে গেলাম, এখানে এখানে করবো। বোর্ডটা আবার প্রবলেম করছে। দেখো একটা স্যাটেলাইট মুভ করছে ইন অ্যান ইলিপ্টিক্যাল অরবিট 400 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ সারফেস। তাহলে কেমন জিনিসটা তাহলে দেখতে? আর্থের সারফেস থেকে, এই হচ্ছে আর্থের সারফেস থেকে 400 কিলোমিটার ওপরে এইখানে কোথাও একটা স্যাটেলাইট মুভ করছে, অ্যান্ড 200 কিলোমিটার অ্যাবাভ অ্যাট ইটস ক্লোজেস্ট পয়েন্ট। রেডিয়াস দেওয়া আছে, এক্সেন্ট্রিসিটি বের করতে বলেছে। এক্সেন্ট্রিসিটি আমাদের কাছে একটা ফর্মুলা আছে, এক্সেন্ট্রিসিটি অফ এন অরবিট ইপসাইলাম, এটা তোমার সেন্ট্রাল ফোর্সের প্রবলেম। এটা এক্সেন্ট্রিসিটির ফর্মুলা হচ্ছে আর ম্যাক্স মাইনাস আর মিন ডিভাইডেড বাই আর ম্যাক্স প্লাস আর মিন। বুঝতে পেরেছ? বাট তার মানে কিন্তু মোটেও নয়
স্যার তার মানে আর ম্যাক্সটা বসিয়ে দেবো 400, আর মিনটা বসিয়ে দেবো 200, তাহলে স্যার 400 মাইনাস 200 মানে 200/600। স্যার অ্যান্সার তো হয়ে গেছে। না, তা হবে না, কারণ তখন কিন্তু তোমাকে পৃথিবীর রেডিয়াসটাও ধরতে হবে, বুঝতে পেরেছো? তাহলে আর ম্যাক্স কত হবে? 6400 ছিল, তার সাথে 400 অ্যাড হবে। কি বললাম বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর 200, এটা হবে 6400 ছিল, তার সাথে আবার 200 অ্যাড হবে। এখানে 6400 প্লাস 400, তার সঙ্গে আবার যোগ করতে হবে পৃথিবীর রেডিয়াস, কিন্তু বাদ দিলে চলবে না, ঠিক আছে? পৃথিবীর রেডিয়াস কিন্তু বাদ দিলে চলবে না। তাহলে বলো কত আসছে? ওপরে আসছে আমাদের 6800 মাইনাস 6600, 6600 এটা হবে। নিচে আসছে 6800 প্লাস 6600, কত আসছে বলো অ্যান্সারটা? ওপরে আসছে 200, 200/68 আর 36 হচ্ছে 134, 13400। 1/67 ভ্যালু বল কত হচ্ছে? 1/67 ভ্যালু বল কত হচ্ছে? 0.015 নাকি? সামথিং লাইক দিস। হ্যাঁ, তো 1/67 মানে কত? 1/67 দিয়ে ভাগ করো, 0.015। 5। ঠিক আছে, এই তো হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, আর ম্যাক্স মাইনাস আর মিন বাই আর ম্যাক্স প্লাস আর মিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও বলে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। অনেকবার কোশ্চেন দিয়েছি কিন্তু, হ্যাঁ, অনেক এক্সামে দিয়েছি অ্যাকচুয়ালি। ওকে, চলো এটাও তাহলে হয়ে গেল। নেক্সট 15টা অঙ্ক হয়ে গেল। নেক্সট দেখো এই অঙ্কটা, রিলেটিভিটি অঙ্ক দিয়েছে দেখো, রিলেটিভিটি অঙ্ক দিয়েছে দেখো। রিলেটিভিটি অঙ্কটা কি বলছে? রিলেটিভিটি অঙ্কটা বলছে, দেখো কি বলছে। একটা কিউবের একটা একটা কিউবের একটা এজ আছে, তার লেন্থ হচ্ছে L0, প্যারালাল টু দ্য ওয়ান এজ মুভ করছে, তার মানে একটা দিকে মুভ করছে, এক্স এর দিকে মুভ করছে, ওয়াই আর জেড হচ্ছে আনচেঞ্জ। কতটা ফ্র্যাকশনাল? তাহলে যেদিকে মুভ করছে ওই দিকে তোমার হবে লেন্থ কন্ট্রাকশন, হ্যাঁ কিনা বলো? হবে তো? তার মানে কিউবের হ্যাঁ কিউবের অরিজিনাল ভলিউম ছিল, কিউবের যে অরিজিনাল ভলিউম ছিল ওটা আমার কাছে ছিল L0 কিউব। এটা মানেই হচ্ছে তোমার L0 ইন্টু L0 স্কোয়ার। এই L0 স্কোয়ারটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনটা আনচেঞ্জ থাকবে, শুধু যেদিকে মুভ করছে ওটা চেঞ্জ হবে। সো 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 অ্যাট ভেলোসিটি v ইকুয়াল টু c/2, আমি নাম দিলাম, এটা ভলিউম হচ্ছে v। তো তখন তোমার ভি প্রাইম আমার হয়ে যাবে, L0টা আমার চেঞ্জ হবে। আমরা লেন্থ কন্ট্রাকশনের ফর্মুলা কি জানি? অরিজিনাল লেন্থ মাল্টিপ্লাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি স্কোয়ার বাই সি স্কোয়ার করলে কি আসবে? ভিটা হচ্ছে c/2, 1/4 আসবে, হ্যাঁ কি না? এটা আসবে ইন্টু L0 স্কোয়ার। তাহলে আমার হয়ে যাচ্ছে L0 স্কোয়ারটা হচ্ছে ওর পারপেন্ডিকুলার ডিরেকশনটা, প্যারালাল ডিরেকশনটাতে চেঞ্জ হবে, পারপেন্ডিকুলার দুটো ডিরেকশন কিন্তু L0ই থাকবে, বুঝতে পেরেছো? তাহলে তাহলে অ্যান্সার তাহলে কী আসছে? চলে আসছে L0 কিউব 4 মাইনাস 1 বাই মানে √3/2, √3/2। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ফ্র্যাকশনাল চেঞ্জ ইন দ্য ভলিউম। ফ্র্যাকশনাল চেঞ্জ মানেটা হলো ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। তাহলে কথা আসবে হলো L0 কিউব, এখানে চলে আসছে দেখো √3/2 মাইনাস 1, √3/2 মাইনাস 1 ডিভাইডেড বাই L0 কিউব। √3/2 মাইনাস 1 অ্যান্সারে নেই কেন? কোথায় ভুলটা হলো? কোথায় ভুলটা হলো? কোথায় ভুলটা হলো? ফ্র্যাক্স 1 মাইনাস √3/2 রয়েছে। 1 মাইনাস √3/2 তো নয় না। ও ফ্র্যাকশনাল চেঞ্জ বলেছে না? ও তাহলে তো ফাইনাল। স্যার মড ভ্যালু নিলে, হ্যাঁ, তার মানে হচ্ছে তোমার বেসিক্যালি ভি মাইনাস ভি প্রাইম হবে, ভি মাইনাস ভি প্রাইম বাই ভি করতে হবে। তাহলে চলে আসছে L0 কিউব 1 মাইনাস √3/2 ডিভাইডেড বাই L0 কিউব। এই তো হয়ে গেল। তাহলে চলে আসবে 1 মাইনাস √3/2। তো করা যাবে, তাই না? এটাও করা যাবে, এটা হবে অ্যান্সারটা, তাই না? দেখো
17 দাগেরটা হয়ে গেল, 18 দাগেরটা, এই সরি 17 দাগেরটা। কাইনেটিক এনার্জিটা বলছে রেস্ট মাস এনার্জির সঙ্গে ইকুয়াল। এইটা তো অনেকবার এসছে, অনেক কম্পিটিটিভ এক্সামে অনেকবার কোশ্চেনগুলো দিয়েছে। দেখো, কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য রেস্ট মাস এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি মানে কি? আমরা জানি রিলেটিভিটিতে টোটাল এনার্জি ই ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস রেস্ট মাস এনার্জি, ঠিক আছে? এবার এবার দেখো কাইনেটিক এনার্জিটা বলছে ইকুয়াল টু দ্য রেস্ট মাস এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জি কত? এটা হয়ে যাচ্ছে আমার ই মাইনাস এম নট সি স্কোয়ার। আবার প্রশ্নানুযায়ী এটাই হচ্ছে তোমার এম নট সি স্কোয়ারের সাথে সমান। তাহলে ই ইকুয়াল টু আমার তাহলে চলে আসছে কত? 2 এম নট সি স্কোয়ার। আবার ই মানে হচ্ছে এম সি স্কোয়ার, এমটা হচ্ছে রিলেটিভিস্টিক মাস, তাহলে এম সি স্কোয়ার ইকুয়াল চলে আসছে 2 এম নট সি স্কোয়ার। তাহলে এখান থেকে চলে আসছে দেখো এম ইকুয়াল টু 2 এম নট। আবার এমটাকে আমরা তো জানি রিলেটিভিস্টিক মাস, মাস মানে কত? রিলেটিভিস্টিক মাস মানে হচ্ছে এম নট রুট আন্ডার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে এম, তাই না? এটা মানে হচ্ছে তোমার 2 এম নট। ব্যাস, এবার করে ফেলো। তাহলে আমরা এখান থেকে চলে আসছে দেখো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা হচ্ছে 1/4। তাহলে ভিটা চলে আসছে √3/2 ইন্টু সি। ভিটা হচ্ছে, এটা তোমার চাকরির পরীক্ষাতে অনেকবার দিয়েছে এই কোশ্চেনটা। ভি আমার চলে আসছে √3/2 ইন্টু সি, ঠিক আছে? ডিএটা হবে, তাই না? এটা সিটা কিন্তু বাইরে আছে, হ্যাঁ সিটা কিন্তু বাইরে আছে, এটা একটু ছোট্ট প্রিন্টিং মিস্টেক করেছে এটা, সি কিন্তু বাইরে আছে। ওকে, ঠিক আছে, চলো দেখো এবার একটা ব্যাটারির প্রবলেম দিয়েছে। ব্যাটারির প্রবলেম দিয়েছে, দেখো এটা তিনটে এরকম আইডেন্টিক্যাল ব্যাটারি। তুমি আমাকে ফার্স্টে ছবিটা দেখে আমাকে বলো এটা সিরিজ কম্বিনেশন নাকি প্যারালাল কম্বিনেশন, দেখে আমাকে বলো। এই যে হ্যাঁ, এই কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন। এই কম্বিনেশনটা হচ্ছে তোমার সিরিজ কম্বিনেশন, রাইট? এখানে দেখো তিনটে ব্যাটারিকে তুমি আইডেন্টিক্যাল ব্যাটারি, তাদের প্রত্যেকটার ইএমএফ 10 ভোল্ট করে, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য আইডিয়াল ভোল্ট মিটার? কত হবে অ্যান্সারটা তুমি আমাকে বলো? 30 ভোল্ট হবে, তাই না? তিনটে আছে, রেজিস্ট্যান্সগুলো আমরা জানি সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ভোল্টেজগুলো অ্যাড হয়ে যায়, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে ভোল্টেজগুলো অ্যাড হয়ে যায়, আবার রেজিস্ট্যান্সগুলো অ্যাড হয়ে যায়। অর্থাৎ আমার ইকুইভ্যালেন্ট মানে ভোল্টেজ আমার হবে ধরো যতগুলো ভোল্টেজ সোর্স আছে ইন্টু ভি নট, আবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার হবে যতগুলো তোমার মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে দ্যাট ইন্টু আর নট। এই সূত্রটা আমাদের ফলো হয়। তাহলে এখানে আমাকে রিডিং অফ দ্য আইডিয়াল ভোল্ট মিটার বলেছে, তার মানে ভোল্ট মিটারের রিডিং বলছে, তার কত হবে? তিনটে আছে, তাহলে 3 × 10 হয়ে যাবে, কত হবে? 30 ভোল্ট হবে কি হবে না? নাকি না তোমরা? হ্যাঁ, এটাই তাহলে কিন্তু হওয়ার কথা, তাই না? এটা হয়ে গেল। হাই পাস লো পাস ফিল্টার তোমরা বাড়িতে একটুখানি দেখবে, ঠিক আছে? এগুলো ইলেকট্রনিক্সের জিনিসপত্র, এগুলো অত মনে থাকে না। এই অঙ্কটা কীভাবে করতে হবে এটা করার জন্য আমি তোমাকে এটা করিয়ে দিচ্ছি না, তোমরা নিজেরা একটু বাড়িতে সেলফ রিডিং করবে। এই অঙ্কটা করার জন্য সুবিধা সার্কিটে দেখবে যে ইন্ডাকটেন্সটা কোন দিকে আছে, বইয়ের সাথে মিলিয়ে নেবে যে কোন দিকে ইন্ডাকটেন্স থাকলে কোনটা হয়, কোনটাতে হাই পাস কোনটাতে লো পাস, নিজের মতো করে একটা ছবি মনের মধ্যে করে নেবে যে কোনটাতে হাই পাস হয় কোনটাতে লো পাস হয়। আমি যেন ডায়াগ্রাম দেখেই যেন বলতে পারি। কোনো একটাতে তুমি দেখবে যে ইন্ডাকটেন্স বাইরের দিকে থাকলে হাই পাস, ভিতর দিকে থাকলে লো পাস, একবার চেক করে নেবে এটা। এগুলো তো নর্মালি আমাদের খুব একটা তো মানে পড়তে লাগে না, ওই জন্য চর্চা হবে, আমারও এখন এই মুহূর্তে মনে নেই। হ্যাঁ, একটু দেখে নেবে, এটা সেলফ রিডিং দেবে এটা। চলো নেক্সট অঙ্কটা, এই অঙ্কটা দিয়েছে দেখো, ম্যাগনেটিক ফিল্ড চেয়েছে, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, কীভাবে করবে দেখো। এটা তো খুবই একদম কমন অঙ্ক আমাদের, নেট ফেটে তো প্রায়ই এগুলো এসেই থাকে, তাই না? দেখো, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলেছে। তো এটা তো তুমি অনেকভাবে করতে পারো, যেমন ধরো নর্মালি আমরা এটাকে যেভাবে আমরা করি সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের একটা হয় ডিরেকশন, একটা হয় ম্যাগনিটিউড। ম্যাগনিটিউডটা খুব সোজা। ম্যাগনিটিউডটা করার জন্য তুমি যেটা করবে সেটা হচ্ছে, বুঝতে পারছো তো, আমাদের যে ইলেকট্রিক ফিল্ডটা দেওয়া আছে ওটা দেওয়া আছে সামথিং, দেখো কে ক্যাপ ডিরেকশনে আছে, মানে জেড ডিরেকশনে আছে।
তাহলে এটা আমাদের হচ্ছে ই নট কোসাইন, আমি যদি ভেতরে ঢুকিয়ে দিতাম তাহলে এটা তোমার দেখো পাইটাকে যদি ভেতরে ঢুকিয়ে দিতাম তাহলে কি আসতো, সামথিং কে ওয়াই মাইনাস ওমেগা টি এই ফর্মে আছে, কে ওয়াই মাইনাস ওমেগা টি এই ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি যদি কম্প্যারিজন করি তাহলে দেখো আমাদের ওয়েবের যে ভেলোসিটি সেটা আমার হয়ে থাকে ওমেগা বাই কে। ওয়েবের ভেলোসিটি এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে কে, তাহলে কত হচ্ছে 1000 ডিভাইডেড বাই 0.4, এটা হচ্ছে আমাদের ওয়েবটার যে ভেলোসিটি। 1000 বাই 0.4 করলে কি আসবে বলো, 4 দিয়ে কেটে যাচ্ছে, কত হচ্ছে 2500 নাকি রে, 2500 এত মিটার, মানে কিছু ইউনিট দেওয়া নেই, 2500 আসবে আমাদের ভিটা আমি কেন বের করলাম, বিকজ আমি জানি ম্যাগনিটিউড অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড, অর্থাৎ ম্যাগনিটিউড ডিভাইডেড বাই ভেলোসিটি। ইলেকট্রিক ফিল্ডের অ্যাম্পলিটিউড কত তো দেওয়া নেই, না দেওয়া আছে ই নট, এটা হচ্ছে অ্যাম্পলিটিউডটা হচ্ছে ই নট, এই পার্টটা কিন্তু ফেজ, হ্যাঁ অ্যাম্পলিটিউড কিন্তু হচ্ছে ই নট বাই ভি, ভি করে যত 2500 দিয়ে ভাগ করে দাও, 2500 দিয়ে ভাগ করলে কত আসবে 4 ইন্টু 10⁻⁻4 নাকি, 4 ইন্টু 10⁻⁻4 আসবে তো নাকি, হ্যাঁ কিনা বলো, এটা আসবে না কি আসবে 1/25 যদি করলে কি আসবে, হ্যাঁ স্যার। এটা আসবে, তাহলে ঠিক ঠিক আছে। হ্যাঁ তাহলে আমার এই অপশনসগুলো হবে না, অপশনগুলোর মতো হবে আইদার হবে এটা কিংবা হবে এটা, অপশনসগুলোকে অলওয়েজ দেখবে। এবার দেখো সি এবং ডি এর অপশনটা একই আছে, শুধু ডাইরেকশনটা আলাদা, খুবই সিম্পল। ডাইরেকশন অফ বি, এটা মনে রাখতে হবে, ডাইরেকশন অফ বি এইটাই তোমাকে পড়তে হবে। ডাইরেকশন অফ বি আমি জানি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়েভটা যেদিকে প্রপাগেট করছে দ্যাট ইজ দ্য কে, তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। ডাইরেকশন অফ বি আমার হয় কে ভেক্টর ক্রস ই। কে ভেক্টর কোন দিকে আছে দেখো, কে ভেক্টর হচ্ছে দেখো তোমার কে ওয়াই মানে ওয়াই ডিরেকশনে আছে, এই যে কে ওয়াই মানে ওয়াই ডিরেকশনে আছে, তাহলে আমার কে ভেক্টরের ডিরেকশনটা হয়ে গেল জে ক্যাপ, আর ই ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে তোমার কে ক্যাপ, তাহলে জে ক্রস কে করলে কী হবে আই ভেক্টর, তাহলে অপশন কোনটা হবে এটা, অপশন নাম্বার সি এটা হবে, দেখো হচ্ছে তো নাকি, হ্যাঁ স্যার। ডাইরেকশন স্যার হ্যাঁ বলো বলো, স্যার এটা সরাসরি ম্যাক্সওয়েলস ইকুয়েশন ইউজ করেও করতে পারতাম। সমস্যা হয়ে যাবে, আমি তোমাকে রেকমেন্ড করবো ম্যাক্সওয়েলস ইকুয়েশন, তুমি কোন ইকুয়েশনটা ইউজ করবে বলো, মানে কার্ল অফ ই ইকুয়ালস টু মাইনাস ডেল বিডি। ব্যাস আর কিচ্ছু করা যাবে না, আর কিচ্ছু করা যাবে না, ওটা করলেই সমস্যা হয়ে যাবে। সেরাম টাইপের অঙ্ক আছে, এই অঙ্কগুলো ওইভাবে করে না, ওই কার্ল অফ ই সমান মাইনাস ডেল বিডি করতে গেলেই তোমার উল্টো পাল্টা আসবে না, মানে কষ্ট করতে হবে আর কি যথেষ্ট, এটার কার্ল নিতে হবে, তার চাইতে বরঞ্চ এটা হ্যাঁ এটা একটু সহজ। অনেক সোজা এটা, আমি আমার ব্যাচেতে এগুলোই করাই অ্যাকচুয়ালি, যে সবসময় মনে রাখবে যে ই বাই বি এর রেশিও হচ্ছে ওয়েবের ভেলোসিটিটা হচ্ছে ওমেগা বাই কে, ডাইরেকশন হচ্ছে কে ক্রস ই, কে কোনটা, কে হচ্ছে এই 0.4 এখানে যে অক্ষরটি থাকবে সেই দিকে তোমার কে আছে, কে ক্রস ই, ই তো বলেই দেওয়া আছে অ্যালং দ্য কে ক্যাপ, অঙ্ক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে অঙ্ক। আচ্ছা এবার তুমি যদি বলো যে স্যার এই রিগার্ডিং আর কি কি সূত্র আছে, আর সূত্র বলতে তোমাকে এইগুলো মনে রাখতে হবে, সূত্রগুলো যেমন হচ্ছে 1 নম্বর সূত্রটা হচ্ছে তোমার ই বাই বি এর রেশিওটা তোমার হবে ভি, শূন্য মাধ্যম হলে এই ভিটা হয়ে যাবে সি, এটা একটা ইম্পর্টেন্ট সূত্র। আবার ভি মানে তোমাকে এটাও মনে রাখতে হবে লাইটের ভেলোসিটি বাই এন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটাও মনে রাখতে হবে, বা উল্টোটা লেখো এন মানে হচ্ছে সি বাই ভি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু হচ্ছে সি বাই ভি। আবার এন মানে এটাও মনে রাখতে হবে এন ইজ নাথিং বাট রুট আন্ডার ইপসাইলাম আর, অর্থাৎ কোনো একটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে অর্থাৎ রিলেটিভ পারমিটিভিটি এন ইকুয়াল টু হয় রুট ইপসাইলাম আর, এটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইপসাইলাম আর এটা আমার হয় এন স্কোয়ার, অর্থাৎ এনটাকে বের করে জাস্ট তোমাকে স্কোয়ার করলে তোমার ইপসাইলাম আরটা চলে আসবে।
এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? ঠিক আছে, চলো নেক্সট দেখো। তো এবার ছেড়ে দেবো, আর দু একটা অঙ্ক করে ছেড়ে দিচ্ছি। চলো নেক্সট অঙ্কটা কি বলছে। এই অঙ্কটা যেমন তোমাকে যেমন করতেই হবে ইউজিং দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ এ প্লেন ওয়েভ। আচ্ছা না না না, এটাও লাগবে না আমার, এটাও তোমার এমনি হয়ে যাবে। প্লেন ওয়েভের সাথে ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড ওয়েভটা কি বলছে অঙ্কটা বুঝলাম না, তাহলে আরেকবার দেখি অঙ্কটা কোথায় গেল অঙ্কটা। আচ্ছা এখানে অনেক কটা অঙ্ক হয়ে গেছে, তাহলে ছেড়ে দাও, পরে পেয়ে চলে যাও। এখানে কি বলছে দেখো, ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাসোসিয়েটেড উইথ, আচ্ছা ভেলোসিটি চেয়েছি, তাই একবারে পাতি। এটা ওমেগা আর এটা হচ্ছে কে, ওমেগা টি মাইনাস কে জেড, ওমেগা টি মাইনাস কে জেড, তাহলে ওমেগা বাই কে করে দাও, ওটাই হচ্ছে তোমার ভেলোসিটি। ওমেগা বাই কে, ওমেগাটা হচ্ছে 1.5 পাই ইন্টু 10⁻⁻7 ওমেগা টি মাইনাস কে জেড। এটা ওমেগাটা ভুল দেওয়া আছে, এটা পাক্কা ভুল দেওয়া আছে, এটা প্লাস হবে। ওমেগা কখনো মাইনাস হয় পাগল? এটা প্লাস হবে, সরি, এটা মিস্টেক করা আছে, ঠিক আছে? আর ওমেগা বাই কে করলে 0.1 ইন্টু পাই হয়ে গেল। তাহলে তোমার অ্যান্সার চলে আসছে 15 ইন্টু 10⁻7, অর্থাৎ 1.5 ইন্টু 10⁻8। এই তো হয়ে গেল, এত মিটার পার সেকেন্ড। ওমেগা কখনো মাইনাস হয় রে, ওমেগা অলওয়েজ প্লাস হয়, তাই না? আচ্ছা তাহলে এত হয়ে গেল। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে স্যার এই মিডিয়ামে এন কত, তাহলে এন আমার হয়ে যাবে সি বাই ভি। সি মানে 3 ইন্টু 10⁸, তাহলে কত হচ্ছে 2 হয়ে যাচ্ছে। আর তাহলে ইপসাইলাম আর তাহলে কত হবে, ইপসাইলাম আর তাহলে আমার হবে এন স্কোয়ার, হুইচ ইজ দ্য 4। দেখো এইভাবে করতে হয়, বুঝতে পেরেছো? এন মানে হচ্ছে লাইটের ভেলোসিটি বাই ভি, বুঝেছো? ইপসাইলাম আরটা হচ্ছে এন স্কোয়ার, ব্যাস। চলো এটা তাহলে হয়ে গেল। 22 অঙ্কটা দেখো কি বলছে। কোনটা বলছে একটা এরকম দেওয়া আছে, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে কোনটাতে ধরতে দিই, which of the following expressions for a vector potential A does not represent a uniform magnetic field of magnitude b naught along z direction। এটা তোমার একটু মাথা খারাপ করে দেওয়ার প্রবলেম আছে, কারণ তুমি জানো যে b সমান হবে কার্ল ইন্টু এ, কার্ল অফ এ হয়, তাই তো? এবার তোমাকে এ দেওয়া আছে, এই সব কটা অপশানে বসিয়ে দেখতে হবে কোনটাতে বি নটটা জেড ডিরেকশনে হচ্ছে না। তাহলে আমি একটার জন্য করিয়ে দিচ্ছি, লেটসে আমি সি এর জন্য করছি, তাই এটা হবে আই জে কে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড। এখানে আসছে এক্স কম্পোনেন্টটা হচ্ছে বি নট এক্স বাই টু, এই কম্পোনেন্টটা আসছে বি নট ওয়াই বাই টু, এটা হচ্ছে 0। এবার প্রত্যেকটা অপশানস তোমাকে মিলিমিলি করতে হবে। আই ক্যাপের সঙ্গে কম্পোনেন্টটা হচ্ছে 0, জে এর সাথে কম্পোনেন্টটা হচ্ছে 0, কে এর সাথে কম্পোনেন্টটাতে শুধুমাত্র কে এর সাথে কম্পোনেন্টটাও তোমার 0 আসছে, তাহলে অপশন নাম্বার সি এরটা হবে, হ্যাঁ কিনা বলো? ইয়েস অর নো? তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তোমার এটা কি আসছে, ডাজ নট রিপ্রেজেন্ট আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ ম্যাগনিটিউড বি নট। তার মানে এই অপশনটা ছাড়া বাকি অপশনগুলোতে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। একবার নিজে বসে দেখবে সবকটাতে কিন্তু তোমার বি নটটা আসবে জেড ডিরেকশন বরাবর, ঠিক আছে? তাহলে একমাত্র অপশন নাম্বার কিন্তু সি একটা হবে, বুঝতে পেরেছো? দেখো তোমার এখানে কিন্তু সবকটা কিন্তু তোমাদের চলে আসছে 0, তাই না? ব্যাস, তাহলে এটাও তাহলে হয়ে গেল। 22টা অঙ্ক হয়ে গেল। 23 থেকে অঙ্কটা আমার আর করার দরকার নেই। কার্ল অফ ই সমান মাইনাস ডেল বি বাই ডেল টি, ইট ইজ আ ফ্যারাডেজ ল, এটা আমার করার দরকার নেই, তাই না? এটা হচ্ছে ফ্যারাডেজ ল, তাই না? তাই তো? ঠিক বললাম কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ Yes, ঠিক আছে। Faraday and Lenz combined. ফ্যারাডে অ্যান্ড লেঞ্জ কম্বাইন্ড, ভেরি গুড। ফ্যারাডে অ্যান্ড লেঞ্জ কম্বাইন্ড, ঠিক বলেছো। বাট ফ্যারাডে তোমার মেন মানে ম্যাক্সওয়েল কিন্তু ফ্যারাডেকে কিন্তু গুরুত্ব দিয়েছে, লেঞ্জকে কিন্তু গুরুত্ব দেয়নি। তুমি খেয়াল করে দেখো, ফ্যারাডে কিন্তু এই আমাদের স্যার ওই মাইনাস সাইনটা মাইনাস সাইনটার জন্য ঠিক আছে, কিন্তু ফ্যারাডে কিন্তু এই ম্যাক্সওয়েল কিন্তু বলতেই পারতো যে ওটা ফ্যারাডে লেঞ্জ ল, কিন্তু ও কিন্তু বলেনি, ও কিন্তু ফ্যারাডে কিন্তু গুরুত্ব দিয়েছে। লেঞ্জ তো অ্যাকচুয়ালি সেই অর্থে তো তুমি যদি বলো লেঞ্জে কাজটা শুধু ছিল একটা মাইনাস সাইনকে ইন্ট্রোডিউস করা, বাকিটা তো ম্যাক্সিমামটা তো তোমার ফ্যারাডেই বলে গেছে। পয়েন্ট চার্জ E is flowing along a x direction with a velocity v and passes through the origin t equal to 0। বেশ কথা।
ওয়ান ডিমেনশনাল কারেন্ট ডেন্সিটি কত হবে? ওরে সাবাস, কারেন্ট ডেন্সিটি জিজ্ঞেস করেছে। কারেন্ট ডেন্সিটিটাকে আমরা ডেল্টা ফাংশন আকারে লিখতে পারি। যেমন দেখো, কারেন্ট ডেন্সিটি মানে ওয়ান ডিমেনশনাল, মানে তোমার এটা কী হবে? আমরা জানি যে ইন্টিগ্রেশন যে, মানে আমি যদি ধরো বললাম ল্যামডা, যদি আমাদের, না ল্যামডা তো কারেন্ট ডেন্সিটি হয় না, আচ্ছা ল্যামডাই যদি বলি আমি, ল্যামডাকে কিছু নামটাম দাও আর কি, যদি ল্যামডা ডিএক্স করো, ল্যামডাটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি, ওয়ান ডিমেনশনাল কারেন্ট ডেন্সিটি, তা ল্যামডা ডিএক্স করলে সেটা আমার হবে, ল্যামডা ডিএক্স করলে সেটা আমার হবে ই, ই মানে না ভুল হচ্ছে, ল্যামডা ডিএক্স করলে হবে না, সরি এটা ভুল হচ্ছে আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো তোমার কাছে ল্যামডাটা হচ্ছে চার্জ ডেন্সিটি, ল্যামডা যদি আমাদের চার্জ ডেন্সিটি হয়, চার্জ ডেন্সিটি মানে কত? চার্জ ডেন্সিটি মানেটা হচ্ছে তোমার তোমার চার্জ ডিভাইডেড বাই তোমার এক্স, এখানে চার্জ বলতে ই আর কি, বুঝতে পারছো তো? ই স্যার এখানে এরিয়া হবে? না, ভুল বলছো, ওটা কারেন্টের জন্য হবে। আচ্ছা, আমাকে কারেন্ট ডেন্সিটি চেয়েছে, আচ্ছা আচ্ছা কারেন্ট ডেন্সিটি চেয়েছে, না তাহলে তাহলে তো ভুল হচ্ছে, দাঁড়াও, তাহলে আমরা ভেলোসিটি তো ভি, তাহলে কারেন্ট ডেন্সিটির সাথে কারেন্ট, ওয়ান ডাইমেনশনাল আছে না, ওয়ান ডাইমেনশনাল। হ্যাঁ ওয়ান ডিমেনশনাল কারেন্ট ডেন্সিটি, তো দেখো কারেন্ট ডেন্সিটির সাথে তোমার কীভাবে সম্পর্কিত, ওয়ান ডিমেনশনাল কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটির সাথে তোমার হচ্ছে, কারেন্ট ডেন্সিটিকে আমরা যদি টি এর উপরে ইন্টিগ্রেশন করি, হ্যাঁ কারেন্ট মাল্টিপ্লাইড বাই, হ্যাঁ তাহলে তোমার ইন্টিগ্রেশন ডিটির উপরে, মানে দেখো আমরা কি জানি কিউ সমান হয়ে থাকে আমার ইন্টিগ্রেশন আইডিটি, এটা হয় আইডিটি, এই আইটাই হচ্ছে তোমার ওয়ান ডিমেনশনাল কারেন্ট, কারণ টু ডিমেনশনালের জন্য এটা হয়ে যায় কত? কে, আর থ্রিডির জন্য হয় জে, রাইট? হ্যাঁ কিনা বলো? ওয়ান ডির জন্য এটা হয় আই, টু ডির জন্য এটা হয় কে, তাই না? তাহলে আমি এখানে যদি ডেল্টা ফাংশন তো আনতেই হবে ভাই, ডেল্টা ফাংশন তো আনতেই হবে, এবং তোমাকে এটা সেটা অবশ্যই নিয়ে আসতে হবে সামথিং লাইক ই ডেল্টা এক্স। আচ্ছা আমি যদি ই ডেল্টা স্যার অ্যাট এক্স ইকুয়াল, সরি অ্যাট টি ইকুয়ালস টু 0 বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, টি ইকুয়াল টু 0 হলে, হ্যাঁ এই তো, হ্যাঁ ওখানে ভিটিটা ক্যান্সেল আউট হয়ে গেল। হ্যাঁ ডেল্টা ডেল্টা এক্স ডিএক্স করলে এটা ই চলে আসবে, এই তো হয়ে গেল ইন্টিগ্রেশন। আরে বাবা কি বলছি বুঝছিস কি? ডেল্টা ফাংশন অফ এক্স মাইনাস এ ডিএক্স এর ইন্টিগ্রেশন কত হয়? 1 হয় না? হ্যাঁ কিনা বল? হ্যাঁ তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে কি হবে? এই তো হয়ে গেল, তাহলে কিউটাই তাহলে আমার হয়ে গেল ই, এই তো হয়ে গেল, তাহলে ই ডেল্টা এক্স মাইনাস ভিটি, একদম পাতলা হয়ে গেল, তাই না? ই ডেল্টা এক্স মাইনাস ভিটি, জাস্ট আমরা ইন্টিগ্রেশন করলাম ডেল্টা ফাংশন অফ সাম এক্স মাইনাস এ ডিএক্স, তুমি এটাকে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বলতে পারো, আলটিমেটলি তুমি যাই করো না কেন আলটিমেটলি ওয়ানই আসবে, কোনো সমস্যা নেই। চলো এবার আমরা এবার রাখবো, অনেক কটা অঙ্কই আমরা করলাম, একটা অঙ্ক লাস্ট করে নিই। 25-এ তাহলে 25টা অঙ্ক আমরা করে ফেললাম, তার মধ্যে আমরা শুরুর দিকে আধ ঘন্টা খানেক শুধু গল্প করেছি, তাহলে 1 ঘন্টা 15 মিনিটে ক্লাসের মধ্যে 25টা অঙ্ক যদি করতে পারি, তাহলে তুমি এক্সাম হলে এর থেকে অনেক বেশি করতে পারবে, তাই না? ক্লাসের মধ্যে যদি আমি বসে বসে যদি করতে পারি, তোমাদের সঙ্গে গল্প করতে করতে বোঝা যাবে, তাহলে তো হওয়া উচিত, তাই না? এটা অফ রাখ রে, অসুবিধা হচ্ছে তো, এটা অফ রাখ, এটা অফ রাখ। দেখো লাস্ট অঙ্কটা হচ্ছে আমাদের 25-এর থেকে অঙ্কটা, বাকি সবকটা অঙ্কই আমরা মোটামুটি করে ফেলেছি। সময় থাকলে আরও তোমাদেরকে আমি করাবো, এইভাবে মাঝখানে মাঝখানে ডেকে নেবো, আরেকদিন হয়তো তোমাদেরকে ডাকতে পারি। তোমাদের কবে আছে সেট পরীক্ষাটা? তোমার কবে ডেটটা বলো? 15 তারিখ। 15 তারিখ। 15 তারিখ, হ্যাঁ তাহলে আরেকদিন তাহলে ডাকতে পারি, এই কাল পরশুর মধ্যে তাহলে আরেকদিন দেখে নেবো, আরও কিছু অঙ্ক দেখাবো। আচ্ছা, সাম অফ দ্য টু অপোজিটলি রোটেটিং সার্কুলারলি, এই বলেছে, মানে একটা হচ্ছে লেফট সার্কুলারলি পোলারাইজড, দেখো সার্কুলারলি পোলারাইজড এবং এইগুলো ভুল করবে না, সার্কুলারলি ইলিপ্টিক্যালি অ্যান্ড প্লেন পোলারাইজড, এই তিনটের মধ্যে কি পার্থক্য? প্লেন পোলারাইজড হচ্ছে ইলেকট্রিক ফিল্ডগুলো একটা প্লেনের মধ্যে আছে। তুমি মনে রাখবে যে ধরো তোমার কাছে ই এক্স একটা ইলেকট্রিক ফিল্ড, যেটা হচ্ছে ই নট এক্স
ই নট এক্স সাইন অফ কে জেড মাইনাস ওমেগা টি। আর ধরো ই ওয়াই আরেকটা ইলেকট্রিক ফিল্ড যেটা তোমার হচ্ছে ই নট এক্স, সরি ই নট ওয়াই, ভুল বললাম, ই নট ওয়াই যদি তোমার এখানে ফেজ ডিফারেন্সটা 0 বা পাই হয়, 0 বা প্লাস মাইনাস পাই যদি হয়, তার মানে ডেল্টাটা ফেজ ডিফারেন্সটা যদি আমার 0 অথবা প্লাস মাইনাস পাই হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? প্লেন পোলারাইজড। প্লেন পোলারাইজড। যদি আমার এই কম্পোনেন্টগুলো সেম হয়ে যায়, অর্থাৎ আমার বক্তব্যটা হচ্ছে যে যদি তোমার ই নট এক্স এর ম্যাগনিটিউড ই নট ওয়াই এর ম্যাগনিটিউডের সঙ্গে সমান হয়ে যায় এবং এই ফেজ ডিফারেন্সটা যদি হয় পাই বাই টু, পাই বাই টু মানে বুঝতেই পারছো এখানে সাইন থাকলে এখানে কস থাকবে, তাহলে আমাদের হবে সার্কুলারলি পোলারাইজড। সার্কুলারলি পোলারাইজড। আর সার্কেলের সঙ্গে ইলিপসের পার্থক্যটা কি? শুধু ই নট এক্সটা ই নট ওয়াইয়ের সাথে সেম হবে না, কারণ রেডিয়াস সেম হয়ে গেলে সার্কেল, রেডিয়াস সেম না হলে ইলিপস, ডেল্টাটা পাই বাই টুই থাকবে। সেক্ষেত্রে আমরা পাবো ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। ঠিক আছে, এই তিনটাকে একদম সূত্রের মতো করে মুখস্থ করে নেবে, ইলিপ্টিক্যালি পোলারাইজড লাইট। ঠিক আছে, বেশ কথা। তো এবারে আমার বক্তব্যটা হলো যে দুটো সাম অফ অপোজিটলি রোটেটিং সার্কুলারলি পোলারাইজড লাইট, অর্থাৎ একটা তোমার ঘুরছে, অর্থাৎ তুমি হচ্ছে অবজারভার, তুমি দেখছো একটা লাইট এই দিকে আসছে, হুইচ ইজ দ্য, দেখো এই দিকটা তোমার কোন হাতটাকে ফলো করছে, ডান হাত না বাঁ হাত? তোমার ফিঙ্গার্সগুলোকে কার্ল করো, ডান হাত না বাঁ হাত ঠিক করে বলো। এই দিকটা ফিঙ্গার্সগুলোকে কার্ল করো, ডান হাত। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সার্কুলারলি পোলারাইজড, এটা হচ্ছে আমার লেফট সার্কুলারলি পোলারাইজড। জাস্ট একটা অবজারভারের রেসপেক্টে একটা ডান দিকে একটা বাঁ দিকে, এইটাকে আমরা বলতে পারি। এবার দুটো অপোজিটলি রোটেটিং মানে একটা রাইট এবং একটা লেফট যদি একে অন্যের উপরে সুপার ইম্পোজড হয়ে যায় তাহলে কি হবে? নিজেই আমাকে বলো কি হওয়া উচিত। মানে একটা হচ্ছে তোমার মানে কিভাবে এক্সপ্লেনটা করবো, মানে তোমার রেসপেক্টে, হ্যাঁ তার মানে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্সটা, হ্যাঁ দুটোর মধ্যেই তোমার অ্যামপ্লিটিউডের ফেজের মধ্যে ডিফারেন্সটা পাই বাই টু করেই ছিল, সুপার ইম্পোজ করলে পাই বাই টু অ্যাড হয়ে গিয়ে পাই হয়ে যাবে। পাই মানে কোনটা? লিনিয়ারলি। হ্যাঁ কে বলো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। দেখো একটা হচ্ছে প্লাস পাই বাই টু, একটা প্লাস পাই বাই টু, একটা মাইনাস পাই বাই টু। এবার ইমাজিন করো প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু যদি সুপার ইম্পোজ করে দুটো পসিবিলিটি আসতে পারে, একটা হচ্ছে পাই, একটা হচ্ছে জিরো। তাহলে জিরো অথবা পাই কার জন্য হয়? লিনিয়ারলি পোলারাইজডের জন্য হয়। এটার জন্য পাই বাই টু, এটার জন্য ধরো বললে মাইনাস পাই বাই টু। তাহলে যখন সুপার ইম্পোজ করবে একে অন্যের উপরে, দেন তখন তাহলে কী হবে? আইদার ওরা সুপার ইম্পোজ করতে পারে জিরোতে পাই বাই টু মাইনাস পাই বাই টু, অথবা পাই বাই টু মাইনাস পাই বাই টু, মানে জিরো বা পাই হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে? লিনিয়ারলি পোলারাইজড হয়ে যাবে। তাহলে অপশন হবে এটা হবে। চলো এই বলছি রাইট সার্কুলারলি আর লেফট সার্কুলারলি তার উপর বলে দেবেন। বলে দিচ্ছি। তাহলে তার জন্য তাহলে আমাকে একটু সময় দিতে হবে। আমি ক্লাসটা ভাবছিলাম বন্ধ করে দেবো। ঠিক আছে, আমি তোমাকে একটা ছোটো অঙ্ক তোমাকে আমি দেখাচ্ছি। অঙ্কটা যদি আমার কাছে থাকে তবেই তোমাকে আমি দেখাতে পারবো। একটা ছোটো এক্সাম্পল দিয়ে তোমাকে আমি দেখাবো। মানে একটা অঙ্ক ছিল আমার কাছে, ওই অঙ্কটা রেসপেক্টে করলে অঙ্কটা খুব ভালো করে তোমাকে আমি এক্সপ্লেন করতে পারতাম। আমি একটু সময় দাও, বা আমার কাছে আমি এটা কোন ব্যাচে পড়িয়েছি, কোন ব্যাচে এটা পড়ানো উচিত আমার এটা পড়ানো উচিত আইআইটি জ্যামের ব্যাচে। আইআইটি জ্যামে ক্লাসরুমে গেলে পাওয়া যাবে। ঠিক আছে, আমি অত ভাবছি না, আমি একটা নিজের মতো করে একটা এক্সাম্পল দিচ্ছি। লেটসে তোমার কাছে ইলিপ্টিক্যালি পোলারাইজ, তোমার কাছে ধরো দুটো আছে, লেটসে সাম ই এক্স অ্যান্ড সাম ই ওয়াই আছে। লেটসে প্রথমটাতে তোমাকে এটা দেওয়া হয়েছে, লেটসে সাম টু অ্যাম্প্লিটিউড হচ্ছে তোমার 2
সাইন অফ কে জেড, বা ওমেগা টিটা আগে লেখো, ওমেগা টিটা আগে লিখবে নাকি না, ঠিক আছে ওমেগা টিটা আগে লেখো, ওমেগা টি মাইনাস কে জেড, আর পরেরটা তোমাকে দেওয়া হয়েছে লেটস সে সাম 2, এটা দেওয়া আছে কস সামথিং ওমেগা টি মাইনাস কে জেড। তাহলে একদম চোখ কান বুঝে তুমি বলতে পারো যেহেতু অ্যামপ্লিটিউডটা সেম এবং ফেজ ডিফারেন্সটা π/2, তাহলে এটা কি ধরনের বলো? সার্কুলারলি পোলারাইজড। এবার লেফট না রাইট করার জন্য তোমায় যেটা করতে হবে, তোমাকে প্লট করতে হবে ইএক্স এবং ইওয়াই, যেভাবে তোমরা গ্রাফে প্লট করো। প্লট করার জন্য তুমি জেড ইকুয়াল টু 0 অ্যাজিউম করে নাও। জেড ইকুয়াল টু 0-তে আমরা তাহলে পাচ্ছি ইএক্স ইকুয়াল টু 2 সাইন ওমেগা টি, ইওয়াই তুমি পাচ্ছ 2 কস ওমেগা টি। যেহেতু দুইটা আমার প্রত্যেক ক্ষেত্রেই কমন আছে, সুতরাং আমাকে না নিলেও চলবে। তুমি ইমাজিন করো যে একটা সাইন ওমেগা টি, একটা কস ওমেগা টি, দুইটাকে না নিলেও চলবে, কারণ দুইটা আমার প্রত্যেক ক্ষেত্রেই তোমার গুণ হয়ে যাবে। এবার আমরা তাহলে একটা কাজ করব, আমরা ওমেগা টি লিখব, ওমেগা টি ইকুয়াল টু 0-তে আমরা জানি যে সাইন ওমেগা টি আমার হবে 0, কস ওমেগা টি আমার হবে 1। এবার এইগুলোকে নিয়ে তোমাকে প্লট করতে হবে। ওমেগা টি ইকুয়াল টু লেটস সে সাম π/4-এ সাইন ওমেগা টি এবং কস ওমেগা টি দুটোরই ভ্যালু হচ্ছে আমাদের 1/√2, ঠিক আছে? জাস্ট দু তিনটে ভ্যালু ধরলে, সরি 1/√2, জাস্ট দু তিনটে ভ্যালু ধরলেই তোমার পুরো পিকচারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। যদি ওমেগা টি তুমি যদি π/2 নাও, তাহলে আমার সাইন ওমেগা টি হচ্ছে 1 আর কস ওমেগা টি হচ্ছে 0। এই তিনটে পয়েন্টকেই তুমি যদি প্লট করো তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এটা হচ্ছে আমাদের কত না 0। এবার তুমি তাহলে প্লটটা করো, যে আমরা প্রথমে প্লটটা করছি কোথায় কোথায় দেখো, 0 প্রথমে 0 তারপরে 1, 0 এবং 1 মানে এইখানে। এ পাশে আছে তোমার ইএক্স, এ পাশে তোমার আছে ইওয়াই। প্রথম পয়েন্টটা হচ্ছে 0 1 পেয়ে গেলে, তারপর পয়েন্টটা হচ্ছে 1/√2, 1/√2 বুঝতে পারছো, 1/√2, 1/√2 এই পয়েন্টটা। তারপর পয়েন্টটা হচ্ছে ওমেগা টি π/2-তে হচ্ছে 1 and 0, 1 and 0 মানে এই পয়েন্টটা। তাহলে পুরো জিনিসটা কোন দিকে ঘুরছে বলো? ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ হলে কি হবে? রাইট সার্কুলারলি। তোমার হাতের কোনটা ফলো করছে? তোমার হাতের কোন জিনিসটা এটা ফলো করছে, রাইট না লেফট? মানে তোমার লেফট সার্কুলার। এটা লেফট, তাহলে এটা আমাদের হবে এলসিপি, লেফট সার্কুলারলি পোলারাইজড। বুঝতে পেরেছো? এই হচ্ছে, তখন নেগেটিভ ডিরেকশনে গেলে লেফট হয়। মানে টেন্ডেন্সি তোমার যদি নেগেটিভের দিকে যাওয়ার যদি টেন্ডেন্সি হয় তাহলে হয় লেফট, রাইটের দিকে যাওয়ার টেন্ডেন্সি হলে হবে রাইট। কি বললাম? নেগেটিভের দিকে যাওয়ার টেন্ডেন্সি হলে হবে লেফট সার্কুলারলি, পজিটিভের দিকে যাওয়ার টেন্ডেন্সি হলে হবে রাইট সার্কুলারলি। বুঝতে পেরেছো? সেম ভাবে তুমি যেটা করবে, যদি অ্যামপ্লিটিউডগুলো যদি আনইকুয়াল থাকতো তাহলে ওটা হয়ে যেত রাইট ইলিপ্টিক্যালি পোলারাইজড অ্যান্ড লেফট ইলিপ্টিক্যালি পোলারাইজড। অ্যামপ্লিটিউড সেম থাকলে চোখ কান বুঝে তোমার এটা হবে। সাইন কস থাকলে ডেল্টা π/2, ডেল্টা π/2 হলে ইলিপ্টিক্যালিও হতে পারে, সার্কুলারলি হতে পারে। অ্যামপ্লিটিউড ইকুয়াল হলে সার্কুলারলি, অ্যামপ্লিটিউড আনইকুয়াল হলে ইলিপ্টিক্যালি। এবার রাইট না লেফট চেক করার জন্য তোমাকে গ্রাফের মধ্যে প্লট করে দেখতে হবে যে কোন দিকে ঘুরছে, তোমার হাতটা কোন দিকে ঘুরছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। এইভাবে কিন্তু খুব মানে করবে। অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট আজকে দিলাম, পরে আরেকদিন বসবো। আজকে প্রায় 2 ঘন্টা ক্লাসটা হয়ে গেল। এবং থ্যাঙ্কস যে তোমরা মানে লাস্ট অবধি ছিলে। আবার একদিন দেখা হবে, ঠিক আছে? কিছু অসুবিধা হলে আমাকে গ্রুপটার মধ্যে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে থ্যাংক ইউ স্যার। ক্লাসটা এখানেই